আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আরেকবার স্বাগতম জয়কলি পরিবারের পক্ষ থেকে। তো অলরেডি কিন্তু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে। তো যাদের আশানুরূপ রেজাল্ট হয়েছে, যাদের আমাদের স্বপ্নের মেডিকেলে চান্স হয়েছে, তাদের জয়কলি পরিবারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে একেবারে আমাদের প্রাণ ঢালা শুভেচ্ছা। এবং যাদের আসলে আমাদের মেডিকেলে আমাদের হয়নি তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে সেটা এগ্রি। কারণ আমরা কিন্তু সবাই জানি সেটা হচ্ছে যে এগ্রি যে প্রশ্ন প্যাটার্নটা, সেটা মেডিকেলের প্রশ্ন প্যাটার্নটা কিছুটা কিন্তু আমাদের চলে যায়। তো আমাদের একটা কথা সবসময় মাথায় রাখবেন, হতাশ হওয়ার কিছু নাই। হয়তোবা সৃষ্টিকর্তা আমাদের সামনে আরো কিছু ভালো কিছু রাখছে, সে ভালো কিছু সাথে আপনাদের সাথে সবসময় জয়কলি ছিল, আছে এবং থাকবে। তারই ধারাবাহিকতায় আমাদের জিএসটি কৃষি গুচ্ছ এবং জিএসটি যে ফ্রি যে লাইভ ক্লাসগুলো হচ্ছে, আজকে আমাদের বায়োলজি লাইভ ক্লাসগুলো হচ্ছে, সেটা দুইটা চ্যাপ্টারের উপরে হবে। একটা হচ্ছে উদ্ভিদের শারীরতত্ত্ব এবং মানব শারীরতত্ত্ব পরিপাক ও শোষণ। আমি এতটুকু বলবো, আজকের এই ক্লাসটা যাদের আমাদের সামনে ঢাবির এ ইউনিটে পরীক্ষা আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে এবং এরপরে আমাদের কৃষি গুচ্ছতে পরীক্ষা আছে, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো সবাই একটু জয়েন করি ক্লাসটাতে, এবং কে কোথা থেকে আমরা ক্লাসটাতে জয়েন করতেছি সবাই দ্রুত আমরা কমেন্ট করে জানিয়ে দেই। সবাই দ্রুত আমরা কমেন্ট করে জানিয়ে দেই এবং একটু সবাই দ্রুত কমেন্ট করবেন আপনারা ভাইয়ার ভয়েসটা ঠিকঠাক মতো শুনতে পারতেছেন কিনা এবং বোর্ডটা ক্লিয়ার করে সবাই একটু দ্রুত কমেন্ট করেন। এবং যার যার অবস্থান থেকে একটু দ্রুত আমরা ফ্রেন্ডদেরকে কি করব, মেনশন করব। সবাই যার যার অবস্থান থেকে দ্রুত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করব এবং একটু আমরা কি করব, ক্লাসটা একটু যার যার অবস্থান টাইমলাইনে আমরা শেয়ার করব। আমিও বিভিন্ন গ্রুপে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, তো আপনারাও ক্লাসটা শেয়ার করে দেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ দুটা চ্যাপ্টার নিয়ে ক্লাস আলোচনা হবে। একটা হচ্ছে আমাদের মানব শারীরতত্ত্ব পরিপাক ও শোষণ এবং নম্বর 2 প্লান্ট ফিজিওলজি, যেটা হচ্ছে যে আমাদের উদ্ভিদ শারীরতত্ত্ব নিয়ে আলোচনা করা হবে। তো সবাই দ্রুত আমরা ক্লাসটাতে জয়েন করি। আমি জাস্ট সবাই আসা মাত্র আমি কিছু করে মধ্যে ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমিও ক্লাসটা গ্রুপে শেয়ার করে দিচ্ছি। সবাই একটু ক্লাসে আমরা জয়েন করব এবং একটু সবাই কমেন্ট করবেন যে কে কোথা থেকে আজকে আমরা ক্লাসটাতে জয়েন করছি। সবাই একটা কথা বলবেন, কে কোথা থেকে আজকে আমরা ক্লাসটা জয়েন করছি। আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে ক্লাসটা শুরু করে দিলাম। দেখেন, প্রথমে যদি আমি শুরু করি, আমি উদ্ভিদের যে শারীরতত্ত্ব নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো দেখেন, উদ্ভিদের শারীরতত্ত্ব যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের ডিইউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের যে কৃষি গুচ্ছ যে আছে সেটার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। বলতে গেলে এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন বলতে গেলে পরীক্ষার মধ্যে আমাদের আসে। ঠিক আছে, ওকে। সবাই একটু দ্রুত আমরা কমেন্ট করব কে কোথা থেকে আমার ক্লাসটা জয়েন করছে। রিমা আক্তার বলছে কুমিল্লা থেকে। আচ্ছা, নাইমুল ইসলাম তম্মি বলছে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সাম কবে হবে। সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সাম আমাদের হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের ডেটটা আসলে দেয়নি, দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা, পিডিএফ এখানে দিছে। আচ্ছা, ওকে। তো এখন দেখেন, আমি আপনাদের সামনে প্রথমে যেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, আমাদের উদ্ভিদের যে শারীরতত্ত্ব যেটা আমাদের আছে, সেই উদ্ভিদের শারীরতত্ত্ব নিয়ে আলোচনা করব। সবাই একটু আমরা দ্রুত একটু কমেন্ট করার চেষ্টা করব। দেখেন, প্রথমে কিন্তু একটা কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দেয়, উদ্ভিদের জন্য আসলে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কয়টা। আপনারা সবাই একটু দ্রুত একটু আমার সাথে কমেন্ট করার চেষ্টা করবেন। দেখেন, প্রথম কোশ্চেনটা আমি কি বলছি, প্রথম কোশ্চেন সবাই একটু কথা বলবেন যে আপনারা আমার পিডিএফটা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু পিডিএফটা আপনাদের দিয়ে দিব, কোনো টেনশন করার কোনো দরকার নাই। একটু কমেন্ট করবেন যে আপনারা পিডিএফটা দেখতে পাচ্ছেন কিনা। ওকে, দেখেন, সবাই একটু কথা বলেন তো ভাই। আমার কোশ্চেন এখানে কি দেওয়া আছে, উদ্ভিদ মোট কতটি পুষ্টি উপাদান গ্রহণ করে। সবাই একটু কথা বলবেন আমার সাথে। আমরা জানি উদ্ভিদ 17টা পুষ্টি উপাদান গ্রহণ করে। উদ্ভিদ কতটা পুষ্টি উপাদান গ্রহণ করতেছে? 17টা পুষ্টি উপাদান গ্রহণ করতেছে। তো এর মধ্যে উদ্ভিদের যে পুষ্টি উপাদানগুলো আমাদের আছে, সেই উদ্ভিদের মধ্যে কোন কোন পুষ্টি উপাদান বেশি লাগতেছে, কোন কোন পুষ্টি উপাদান আমাদের কম লাগতেছে। তো আমাকে একটু কথা বলেন তো। অলরেডি আমাদের সাথে মজিদ, তারপর সিফামনি জয়েন করছে। সবাই একটু ক্লাসটা আমরা শেয়ার দিব। আচ্ছা, এখন দেখেন, এখন কথাটা হচ্ছে যে আমাদের যে পুষ্টি উপাদানটা বেশি পরিমাণে লাগতেছে তাকে আমরা কি বলবো, এবং যেটা কম পরিমাণে লাগতেছে তাকে আমরা কি বলবো। আমরা কিন্তু সবাই জানি অধিক পরিমাণে কি লাগতেছে সেটাকে আমরা ম্যাক্রো উপাদান বা ম্যাক্রো মৌল বলতেছি, এবং যেটা আমাদের কম লাগতেছে সেটা আমাকে মাইক্রো মৌল
বা হচ্ছে মাইক্রো উপাদানটা বলতেছি। তো এখন দেখেন আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু দিতে পারে। বলেন সবাই একটু কমেন্ট করেন, বলেন তো ম্যাক্রো মৌল কয়টা? আমার কোশ্চেনটা বুঝবেন, দেন কমেন্টে অ্যান্সার করবেন। বলেন ম্যাক্রো মৌল কয়টা? আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি। বলেন ম্যাক্রো মৌল কয়টা আর মাইক্রো মৌল কয়টা? এটা কিন্তু সামনে যে আমাদের ঢাবির পরীক্ষাটা আসতেছে, পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ম্যাক্রো মৌল হচ্ছে 9টা আর হচ্ছে মাইক্রো মৌল হচ্ছে 8টা। তো এই যে ম্যাক্রো মৌল যে 9টা আসতেছে, এটা কিন্তু একটা মনে রাখার সূত্রটা হচ্ছে আপনারা সবাই জানেন, MGK ক্যাফে ফর নাইস চপস। MGK ক্যাফে ফর নাইস চপস, এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা এখন দেখেন আমি একটু যদি আপনাদের সামনে যদি আলোচনা করি, দেখেন এই যে এখানে যে একটা কথা এখানে বলা আছে যেটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে পরীক্ষার মধ্যে কিন্তু আমাদের কোশ্চেনটা দিতে পারে। সবাই একটু কথা বলেন তো, উদ্ভিদ আমাদের কয় প্রক্রিয়ায় পানি শোষণ করে? আমি সবার কাছ থেকে দ্রুত কমেন্ট জানতে চাচ্ছি। উদ্ভিদ আমাদের কয় প্রক্রিয়ায় আমাদের পানি শোষণ করতেছে? অবশ্যই অবশ্যই মাথা রাখবেন, উদ্ভিদ হচ্ছে আমাদের 3 প্রক্রিয়ায় পানি শোষণ করতেছে। এগেন আই রিপিট মাই ডিয়ার স্টুডেন্টস, উদ্ভিদ কয় প্রক্রিয়ায় সে পানি শোষণ করতেছে? অবশ্যই অবশ্যই সে 3 প্রক্রিয়া পানি শোষণ করতেছে। একটা প্রক্রিয়ার নাম হচ্ছে ইমবাইবেশন, তারপর হচ্ছে ডিফিউশন বা ব্যাপন, আরেকটা হচ্ছে অসমোসিস বা অবিস্রবণ। যাই হোক, এখান থেকে একটা কোশ্চেন আমাদের কৃষিতে বা খুলনাতে বা ঢাবিতে পরীক্ষার মধ্যে আমাদের দিতে পারে, যেটা সেটা হচ্ছে যে উদ্ভিদ আসলে কয় প্রক্রিয়ায় সে পানিটা শোষণ করতেছে। উদ্ভিদ সে 3 প্রক্রিয়ায় পানি শোষণ করে। নম্বর 1 ইমবাইবেশন, নম্বর 2 ডিফিউশন বা ব্যাপন, এবং নম্বর 3 হচ্ছে অসমোসিস বা অবিস্রবণ। এখন দেখেন এখানে কিন্তু একটা লাইন আছে যেটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রায় সময় কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দেয়। দেখেন সেটা হচ্ছে যে বপনের পর শুষ্ক বীজ কি প্রক্রিয়া পানি শোষণ করে? আমি কোশ্চেন আবার রিপিট করতেছি মাই ডিয়ার স্টুডেন্টস। কোশ্চেনটা কি বলছি? বপনের পর বা এই লাইনটা দিতে পারে, শুষ্ক বীজ, যে কোনো একটা শুকনা বীজ সে আসলে কি প্রক্রিয়ায়, শুকনা বীজটা সে আসলে কি প্রক্রিয়ায় পানিটা শোষণ করে? অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে শুকনা বীজটা সে ইমবাইবেশন প্রক্রিয়াটা পানি শোষণ। সবার কাছ থেকে আমি একটু কমেন্ট জানতে চাচ্ছি, শুকনা বীজটা কি প্রক্রিয়ায় পানি শোষণ করতেছে? অবশ্যই অবশ্যই মাথা রাখতে হবে সে ইমবাইবেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন ডিফিউশন বা ব্যাপন, আমরা কিন্তু সবাই জানি শ্বসন নামক একটা ট্রাম আছে। শ্বসনের জন্য অবশ্যই অবশ্যই কি দরকার পড়তেছে? অক্সিজেন দরকার পড়তেছে। এই যে শ্বসনের জন্য যে অক্সিজেনের দরকার পড়তেছে, সেটা কোন প্রক্রিয়ায় বায়ু থেকে কোষের অভ্যন্তরে প্রবেশ করে? আমি আবার রিপিট করতেছি, শ্বসন প্রক্রিয়ায় যে অক্সিজেনটা দরকার পড়তেছে, সে অক্সিজেনটা আমার কোন প্রক্রিয়ায় সে বায়ু থেকে কোষের ভিতরে প্রবেশ করতেছে? অবশ্যই আপনাকে মাথা রাখতে হবে সে ব্যাপন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে। পরীক্ষার মধ্যে কিন্তু অপশন দিবে, কোন প্রক্রিয়া দিবে, অবশ্যই মাথা রাখতে হবে সে ব্যাপন প্রক্রিয়া দিচ্ছে। এবং এই যে আরেকটা টার্ম যে আমাদের আছে অসমোসিস, যাকে আমরা কি বলি? সবার কাছে কমেন্ট জানতে চাচ্ছি। অবিস্রবণ বলতেছি। অসমোসিসকে আমি কি বলতেছি? অবিস্রবণ বলতেছি। অবিস্রবণটা কি দেখেন, মূলম মাটির কণার ফাঁকে ফাঁকে, মানে মোট কথা মাটির কণার ফাঁকে ফাঁকে কৈশিক যে পানি আছে, আমরা কিন্তু সবাই জানি মাটির কণার ফাঁকে ফাঁকে যে পানিটা থাকে, সে পানিকে আমি কি পানি বলতেছি? সবাই একটা কথা বলি, বলেন মাটির কণার ফাঁকে ফাঁকে যে পানি থাকতেছে সে পানিকে আমি কৈশিক পানি বলতেছি। তো এই যে আমাদের কৈশিক পানি, সে কোন প্রক্রিয়া শোষণ হচ্ছে? অবশ্যই আমাদের অসমোসিস প্রক্রিয়া শোষণ হচ্ছে। এই স্লাইডটা কিন্তু পিডিএফ এর পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমি এতটুকু বলবো, যাদের কাছে আমাদের জয়কলি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা বইটা আছে, সবাই একটু আমরা 734 নম্বর পেজটা ওপেন করব। এইটা 734 নম্বর পৃষ্ঠাতে খুবই গুরুত্বপূর্ণ এই পৃষ্ঠাটা দেওয়া আছে, এখান থেকে আমি আপনাদেরকে সামনে আলোচনা করতেছি। ঠিক আছে, ওকে। আচ্ছা এখন দেখেন আমি একটু যদি আপনাদের সামনে আলোচনা করি, এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের দেয় বা দিতে পারে। তো আমরা কিন্তু সবাই কিন্তু জানি, সবাই একটা কথা বলেন, খনিজ যে লবণ যে আমাদের আছে, খনিজ লবণটা আমাদের পরিশোষণ যে হচ্ছে, পরিশোষণের প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? আমি আবার কমেন্ট করতেছি, খনিজ লবণ যে আমাদের পরিশোষণটা হচ্ছে, খনিজ লবণ যে পরিশোষণটা হচ্ছে,
এই খনিজ লবণ পরিশোষণটাকে আমি কয়টি ভাগে ভাগ করতে পারতেছি। কোন কোন খনিজ লবণ পরিশোষণের জন্য শক্তির প্রয়োজন হচ্ছে, কোন কোন খনিজ লবণ পরিশোষণের শক্তির প্রয়োজন হচ্ছে না। যে খনিজ লবণ পরিশোষণের জন্য শক্তির প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে সক্রিয়, আর যেখানে শক্তির প্রয়োজন হচ্ছে না সেটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয়। এই যে আমাদের সক্রিয় যে পরিশোষণ, মাই ডিয়ার স্টুডেন্টস, এই সক্রিয় পরিশোষণের বেশ কয়টা মতবাদ কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আছে। কি বলছি? খনিজ লবণের এই যে পরিশোষণ, এর বেশ কয়টা মতবাদ পরীক্ষার মধ্যে আছে। পরীক্ষার মধ্যে দিতে পারে সক্রিয় পরিশোষণের মতবাদ কোনগুলা। আবার দেখেন পরীক্ষার মধ্যে দিতে পারে যেটা, সেটা নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদগুলো কিন্তু পরীক্ষার মধ্যে দিতে পারে। সক্রিয় পরিশোষণের মতবাদগুলো কি কি আসতেছে দেখেন, আয়ন বাহক মতবাদ, লুন্ডেগারের মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, লেসিথিন বাহক মতবাদ, এগুলো হচ্ছে মতবাদ। আর নিষ্ক্রিয় পরিশোষণের যে মতবাদগুলো আমাদের কি আসতেছে, ব্যাপন প্রক্রিয়া, আয়ন বিনিময় প্রক্রিয়া, ডোনেন সাম্যাবস্থা, ব্যাপক প্রবাহ। তো পরীক্ষার মধ্যে কিন্তু দিতে পারে সক্রিয় পরিশোষণের মতবাদ এবং হচ্ছে যে নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদগুলা নাম লেখো। ঠিক আছে, ওকে। এখন দেখেন আমি আপনাদের সামনে একটু যদি আপনাদের সামনে আলোচনা করি, সেটা হচ্ছে প্রশোধন নিয়ে আলোচনা করব। কারণ প্রশোধন টপিকসটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রশোধন টপিকসটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন দেখেন আমরা কিন্তু জানি প্রশোধন মানে হচ্ছে তিনটা পয়ের সমাহার। কারণ কেন? প্রশোধন কোথায় হয়? পাতায় হয়। পাতার কোথায় হচ্ছে? পত্ররন্ধ্রে হচ্ছে। ঠিক আছে, তো প্রশোধন পাতায় হয়, তো পাতার আমাদের কোন জায়গায় হচ্ছে? পত্ররন্ধ্রে হচ্ছে। এখন দেখেন একটা কথা যদি পরীক্ষার মধ্যে দেয়, আসলে কয় ধরনের প্রশোধন কিন্তু আমরা দেখতে পারি। আমরা কিন্তু সবাই জানি, সবার কাছ থেকে একটু কমেন্ট আশা করতেছি। বলেন তো কয় ধরনের প্রশোধন দেখা যায়? সবাই একটু দ্রুত কমেন্ট করবেন, সবাই একটু দ্রুত কমেন্ট করবেন। কয় ধরনের প্রশোধন দেখা যায়? সবার কাছ থেকে কমেন্ট আশা করতেছি। আমরা কিন্তু সবাই জানি আমাদের 3 প্রকার বা 3 ধরনের প্রশোধন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো কি বললাম? কয় ধরনের প্রশোধন আমরা দেখতে পাচ্ছি? 3 প্রকার প্রশোধন দেখতে পাচ্ছি। একটা কি ভাইয়া? পত্ররন্ধ্রীয় প্রশোধন, তারপর কি লেন্টিকুলার প্রশোধন, তারপর কি ত্বকীয় প্রশোধন। এই যে পার্সেন্টেজ গুলা, এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের দেয়। যেমন পত্ররন্ধ্রীয় যে প্রশোধন যে আসতেছে, এর পার্সেন্টেজ কত? 95 থেকে 98%। লেন্টিকুলার প্রশোধন কত? মাত্র 1%। আর ত্বকীয় প্রশোধন কত? মাত্র 2 থেকে 5%। তার মানে কি ম্যাক্সিমাম প্রশোধন, ম্যাক্সিমাম যে প্রশোধন আমাদের কার মাধ্যমে হচ্ছে? অবশ্যই পত্ররন্ধ্রের মাধ্যমে হচ্ছে। পত্ররন্ধ্রের প্রশোধন কত পার্সেন্ট হচ্ছে? 95 থেকে 98। এখন একটা প্রশোধন আমাদের আছে লেন্টিকুলার প্রশোধন। হোয়াট ইজ লেন্টিকুলার প্রশোধন? যে প্রশোধনটা লেন্টিসেলের মাধ্যমে হবে। লেন্টিসেল কি? যখন আমাদের কাণ্ডে সেকেন্ডারি বৃদ্ধি ঘটে। আমরা জানি কাণ্ডের মধ্যে 2 ধরনের বৃদ্ধি ঘটে, একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি। কাণ্ডের মধ্যে যখন সেকেন্ডারি বৃদ্ধি ঘটে তখন কাণ্ডের মধ্যে বিশেষ ধরনের একটা সেল দেখা যায়, সেটাকে লেন্টিসেল বলি। এই লেন্টিসেলের মাধ্যমে যে প্রশোধনটা হবে সেটাকে আমি কি বলবো? লেন্টিকুলার প্রশোধন বলবো। এই লেন্টিকুলার প্রশোধন কত পার্সেন্ট হচ্ছে? অবশ্যই 1%। আমি এতটুকু বলবো। এই প্রশোধনের পার্সেন্টেজগুলো সামনে আপকামিং পরীক্ষাগুলোর জন্য ভাইয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন একটু যদি কথা যদি আপনাদেরকে বলি, আমরা কিন্তু সবাই জানি খনিজ লবণ সে কিন্তু কি আকারে পরিশোষিত হয়। আমার কথাটা বুঝবেন, তাহলে আনসার করবেন। কোশ্চেন আমি কি বলছি? খনিজ লবণ আমাদের কি আকারে শোষিত হচ্ছে? বলেন, খনিজ লবণ কি আকারে শোষিত হচ্ছে? আমরা কিন্তু সবাই জানি খনিজ লবণটা হচ্ছে আমাদের আয়ন আকারে শোষিত হয়। কি বললাম? খনিজ লবণটা কি আকারে শোষিত হচ্ছে? আয়ন আকারে শোষিত হয়। ভালো কথা। এখন দেখেন খনিজ লবণের মধ্যে কিছু কিছু আয়ন খুব দ্রুত হচ্ছে, কিছু কিছু আয়ন খুব স্লোলি হচ্ছে। তো ধীরে ধীরে কারা হচ্ছে? কে আর না, দ্যাট মিনস পটাশিয়াম আয়ন আর নাইট্রেট। সবাই একটা কথা বলি, সবাই একটা কমেন্ট করেন, কারণ এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা পরীক্ষার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কোন খনিজ লবণের আয়নগুলো দ্রুত গতিতে শোষিত হয়, কোন খনিজ লবণ আয়নগুলো ধীর গতিতে শোষিত হয়? দ্রুত গতিতে শোষিত হচ্ছে, এটা মনে রাখার সূত্র কি বলছি? কে না। আর ধীর গতিতে কাসা। সবাই কথা বলে কাসা। কারণ কি? ক্যালসিয়াম আয়ন আর সালফেট আয়ন এটা স্লোলি হচ্ছে। ক্যালসিয়াম আয়ন সালফেট আয়ন স্লোলি হচ্ছে, আর পটাশিয়াম আয়ন নাইট্রেট আয়ন খুব ফাস্ট হচ্ছে। দ্রুত গতিতে কে হয়, ধীর গতিতে কে হয়? এই টাইপের কোশ্চেনগুলো আমাদের ডিউর ইউনিটের জন্য যেমন গুরুত্বপূর্ণ, খুলনার জন্য গুরুত্বপূর্ণ, সামনে কৃষি গুচ্ছের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে।
এখন দেখেন আমি একটু যদি আপনাদের সামনে কথা যদি বলি, পত্ররন্ধ্রের যে অবস্থানটা, এখান থেকে কিছু ইনফরমেশন আছে যেগুলো পরীক্ষার জন্য কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দেয়। দেখেন দেখেন এখান থেকে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমাদের জাহাঙ্গীরনগরে পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়, সেটা হচ্ছে যে এই যে পত্ররন্ধ্রের সংখ্যাটা আসলে কয়টা, পত্ররন্ধ্রের সংখ্যা কয়টা। একটা কথা কিন্তু একটা বলা আছে, সেটা হচ্ছে যে প্রজাতির উপর নির্ভর করে পাতার প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায় 1000 থেকে 60,000 পর্যন্ত পত্ররন্ধ্র থাকতে পারে। আমি আবার রিপিট করতেছি, কথাটা কি বলছি, সবাই একটু কথা বলুন আমার সাথে, একটু সবাই কমেন্ট করে জানাই দিবেন। পত্ররন্ধ্রের নাম্বারটা আমি আপনাদের কাছে জানতে চাইছি, সবাই একটু বলেন তো। প্রজাতির উপরে নির্ভর করে, কি বললাম, প্রজাতির উপর নির্ভর করে পত্ররন্ধ্রের সংখ্যা কত থেকে কত হতে পারে? অবশ্যই 1000 থেকে 60,000 পর্যন্ত আমাদের হতে পারে। তো এখন দেখেন এই যে পত্ররন্ধ্র কিন্তু সম্পূর্ণরূপে খোলা থাকে কখন বলেন তো? সকাল 10টা থেকে 11টা পর্যন্ত সম্পূর্ণরূপে খোলা থাকবে, এবং বিকাল 2টা থেকে 3টা পর্যন্ত সম্পূর্ণরূপে। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় পত্ররন্ধ্র কখন খোলা থাকে। ম্যাক্সিমাম সময় পত্ররন্ধ্রটা সকালে 10টা থেকে 11টা এবং দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত সে খোলা থাকতেছে, রাতের বেলা সে বন্ধ থাকতেছে। কিন্তু পরীক্ষার মধ্যে একটা কোশ্চেন দেয় কোন গাছের পত্ররন্ধ্র রাতের বেলাও খোলা থাকে। কোশ্চেনটা বুঝেন, দেন আনসার করবেন। কোন গাছের পত্ররন্ধ্র রাতের বেলাও খোলা থাকে? সে আনসারটা কি হবে? পাথরকুচি। সে আনসারটা কি হবে বলেন তো? অবশ্যই কি হবে? পাথরকুচি হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই যে আমাদের এখানে একটা পার্থক্য আমি আপনাদেরকে দিচ্ছি না, সবাই একটু লক্ষ্য করবেন। এই যে এখানে পার্থক্য দিচ্ছি না, পত্ররন্ধ্রীয় প্রশোধন আর ত্বকীয় প্রশোধনের পার্থক্য। এটা কিন্তু আমরা ধাবিতে যারা রিটেন নিয়ে অনেক চিন্তিত আছি, রিটেনের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি আবার রিপিট করতেছি, রিটেন নিয়ে অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া রিপিট নিয়ে আমি খুব চিন্তায় আছি, রিপিট নিয়ে কি পড়বো। তো এই চ্যাপ্টারটা থেকে এই রিটেনটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা কি? পত্ররন্ধ্রীয় প্রশোধন এবং ত্বকীয় প্রশোধনের মধ্যে পার্থক্য লিখো। পত্ররন্ধ্রীয় প্রশোধন এবং ত্বকীয় প্রশোধনের মধ্যে পার্থক্য, এটা কিন্তু লিখিত পরীক্ষার জন্য ভাই অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। এরপরে আমি যদি একটু আলোচনা করি, এই যে এখানে যে একটা যে আমি আপনাদের স্লাইডে দেখাচ্ছি, প্রশোধনে কিন্তু বেশ কয়েক ধরনের প্রভাবক আমাদের আছে, যেমন বাহ্যিক প্রভাবক আছে, আর কি প্রভাবক আছে? অভ্যন্তরীণ প্রভাবক আছে। এটাও কিন্তু আমাদের লিখিত পরীক্ষার মধ্যে দিতে পারে। কি দিতে পারে? প্রশোধনের প্রভাবকগুলো লিখো। প্রশোধনের বাহ্যিক প্রভাবক আছে, প্রশোধনের অভ্যন্তরীণ প্রভাবক আছে। আর পরীক্ষার মধ্যে দিতে পারে প্রশোধনের বাহ্যিক প্রভাবক কোনটি নয়, প্রশোধনের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি নয়। এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দেয়। ওকে, আচ্ছা, তো এটা দেখলাম আমরা। এরপরে দেখেন আমি একটু যদি আপনাদের সামনে আলোচনা করি, এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা কিন্তু আসার মতো একটা কোশ্চেন। সবাই একটু আমরা কমেন্ট করব। দেখেন এখানে কোশ্চেন দেওয়া আছে ফিওফাইটিন, আপনারা অবশ্যই নাম শুনছেন, তারপর প্লাস্টোকুইনন। মানে এখান থেকে কোশ্চেন কিন্তু আমাদের জাহাঙ্গীরনগরের পরীক্ষার মধ্যে কিন্তু কোশ্চেন দেয়। এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগরে দিবে, আবার সামনে যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা আছে সেখানেও কিন্তু আমাদের দিবে। যেমন দেখেন ইলেকট্রন বাহক, এখানে আমি 6টার নাম বলছি, একটু আমার সাথে সবাই কথা বলবেন। যেমন দেখেন পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন দেয়, বলেন তো রূপান্তরিত ক্লোরোফিল এ অণু কোনটা? সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, কমেন্ট করবেন সবাই, বলেন নিচের কোনটি রূপান্তরিত ক্লোরোফিল এ অণু? বা ফিওফাইটিন এটা একটা রূপান্তরিত ক্লোরোফিল কি অণু? আমরা জানি ক্লোরোফিল এ আছে, বি আছে, সি আছে, তাহলে ক্লোরোফিল এ অণু, রূপান্তরিত ক্লোরোফিল এ অণু কোনটা? সবাই কথা বলেন, রূপান্তরিত ক্লোরোফিল এ অণু কোনটা? অবশ্যই অ্যান্সার কি হবে বলেন তো? ফিওফাইটিন। ওকে, পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় অতি ছোট চলনশীল লিপিড কোনটা? আবার কোশ্চেন করতেছি, অতি ছোট চলনশীল লিপিড কোনটা? সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? অবশ্যই প্লাস্টোকুইনন, যাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি? PQ দ্বারা প্রকাশ করতেছি। সাইটোক্রোম, বুঝতে পারতেছি, ক্রোম মানে আয়রন, ক্রোম মানে কি আয়রন। তো পরীক্ষা যদি কোশ্চেন দেয় লৌহ ঘটিত হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন কোনটা? অবশ্যই সেটা সাইটোক্রোম। প্লাস্টোসায়ানিন, যাকে আমরা কি বলতেছি? PRC বলতেছি, এটা কি? অতি চলনশীল একটা ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন। NADP রিডাকটেস, এটা কি? এটা হচ্ছে ফ্লাভোপ্রোটিন এবং এটা ব্রাউন কোএনজাইম।
এবং এই কোশ্চেনটা পরীক্ষার মধ্যে প্রায় সময় আমাদের জাহাঙ্গীরনগরে দেয়, কৃষি গুচ্ছতে দেয়। নিচের কোনটি, সবাই একটু কথা বলবেন আমার সাথে এবং কমেন্ট করুন। কমেন্ট করলে দেখেন শেষ সময় যত কমেন্ট করবেন আপনারা, যত আমার সাথে মানে আপনারা তো আর যদি অফলাইনে ক্লাস করতেছেন, অনলাইনে ক্লাস করতেছেন, কথা বলা মানে কি কমেন্ট করা, কথা বলা মানে কি কমেন্ট করা। কিন্তু অফলাইনে হয়তো আপনারা বলতেন, আমি কোশ্চেন করলে আপনারা অ্যান্সার দিতেন, হয়ে যেত পড়াটা। তো অফলাইনে যেটা অনলাইনে যেন সেটা আপনারা কমেন্ট করেন। কোশ্চেনটা কি দিছি, নিচের কোনটি আয়রন সালফার প্রোটিন, সবাই একটা কথা বলেন, নিচের কোনটি আয়রন সালফার প্রোটিন। এখানে আয়রনও আছে, দুটো যুগ্ম আছে, কনজুগেটেড আছে। নিচে কোনটি আয়রন সালফার প্রোটিন, অবশ্যই ফেরিডক্সিন হচ্ছে আমাদের আয়রন সালফার প্রোটিন। ক্লিয়ার এতটুকু? সবার কাছ থেকে কমেন্ট, সবাই ক্লিয়ার কিনা কথা বলেন, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলেন। যারা এখন পর্যন্ত ক্লাসে জয়েন করেন সবাই দ্রুত ক্লাসে জয়েন করেন, সবাই দ্রুত ক্লাসে জয়েন করেন, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন, এই যে আমাদের সালোক সংশ্লেষণ, আমি এতটুকু বলবো আমাদের এবার ঢাবির রিটেনের জন্য এই সালোক সংশ্লেষণ টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার করতেছি, আমাদের এবার ঢাবির শেষ মুহূর্তে রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা দিতে পারে সালোক সংশ্লেষণের বিক্রিয়াটি লিখো। কি বললাম? সালোক সংশ্লেষণের বিক্রিয়াটি লিখো। কার জন্য গুরুত্বপূর্ণ? এবার আমাদের ঢাবির রিটেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইডের সাথে পানির বিক্রিয়া করবে, প্রভাবক হিসেবে কি থাকবে, সূর্যের আলো থাকবে আর ক্লোরোফিল থাকবে। আমাদের কি উৎপন্ন হবে, C6H12O6, মানে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। আর কি উৎপন্ন হচ্ছে, পানি উৎপন্ন হচ্ছে। আর উপজাত হিসেবে কি উৎপন্ন হচ্ছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তো সালোক সংশ্লেষণ কি, সালোক সংশ্লেষণের বিক্রিয়াটি লিখো, এটা কিন্তু লিখিত পরীক্ষার মধ্যে দিতে পারে। সালোক সংশ্লেষণকে আমরা কিন্তু সবাই জানি যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় এবং আমাদের শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত হচ্ছে, সেটাকে আমি কি বলতেছি, সালোক সংশ্লেষণ বলতেছি। সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা সুন্দর করে খাতার মধ্যে লিখে দিবেন। ওকে, আচ্ছা, এখন দেখেন আমি একটু যদি আপনাদের সামনে যদি কথা যদি বলি, এই যে দেখেন এখানে কিন্তু বেশ কটা সংকেত কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আছে, যেটা আমাদের সামনের বিশেষ করে জাহাঙ্গীরনগরে যে আমরা ডি ইউনিটে পরীক্ষা দিব, এখান থেকে কোশ্চেন আমাদের আসে। তারপর আমাদের এগ্রিতে, কৃষি গুচ্ছতে পরীক্ষার মধ্যে কোশ্চেন আসে, মাঝে মাঝে ধাবিত কোশ্চেন পরীক্ষার মধ্যে আসে। কোশ্চেন দেখেন, আমরা কিন্তু সবাই জানি ক্লোরোফিল কিন্তু কি আছে, এ আছে, আর কি আছে, বি আছে। আবার রিপিট করতেছি, ক্লোরোফিল এ আছে, ক্লোরোফিল বি আছে। ক্লোরোফিল এ এর সংকেত কি, ক্লোরোফিল বি এর সংকেত কি, অ্যাভেলেবেল যখন আপনারা কোশ্চেন সলভ করবেন। আমি কিন্তু একটা কথা সবসময় বলি আমার স্টুডেন্টকে, বেশি বেশি করে শেষ মুহূর্তে প্রশ্ন সলভ করতে হবে। তাই এখন পর্যন্ত যারা আসলে আমরা ঢাবির প্রশ্ন ব্যাংকটা কিনিনি, তা জয়কলি ডিউর যে আমাদের প্রশ্ন ব্যাংকটা আছে অতি দ্রুত সংগ্রহ করেন। অনেকে আমরা রিটেন নিয়ে কনফিউশন আসি, অতি দ্রুত আমাদের জয়কলি ডিউর যে রিটেন যেটা আছে গাইডটা খুব দ্রুত সঙ্গে শেষ মুহূর্তে পড়তে থাকেন, প্রশ্ন সলভ করতে থাকেন, অবশ্যই আপনাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। ঠিক আছে? ওকে, যেটা আমরা বলতেছিলাম, দেখেন ক্লোরোফিল এর সংকেত কি, ক্লোরোফিল বি এর সংকেত কি। ঠিক আছে ভাই? ক্লোরোফিল এ এর সংকেত হলো এখানে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, নাইট্রোজেন থাকবে, ম্যাগনেসিয়াম থাকবে। সেম জিনিস কিন্তু, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। তো পার্থক্যটা আসলে কোথায়, সবাই কথা বলেন, সবাই কথা বলেন। দেখেন এখানেও কিন্তু 55, এখানেও কিন্তু 55, এখানেও N4, এখানেও, কিন্তু পার্থক্যটা হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেনে। পার্থক্যটা কোন জায়গায়, পার্থক্যটা হচ্ছে হাইড্রোজেনে আর অক্সিজেনে। এই জায়গায় হাইড্রোজেন কয়টা আছে, সবাই কথা বলেন তো। এই জায়গায় হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন আছে 72টা, অক্সিজেন কয়টা আছে 5টা। এই জায়গায় হাইড্রোজেন ক্লোরোফিল বি এতে হাইড্রোজেন কয়টা আছে 70টা, অক্সিজেন কয়টা আছে 6টা। এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ফাইকোবিলিন তো দুই ধরনের, একটা ফাইকোসাইনিন, ফাইকোইথিন। ক্যারোটিনের মধ্যে ক্যারোটিন আছে আর কি আছে বলতে অবশ্যই জ্যান্থোফিল আছে। ওকে, এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন দেখেন আমরা কিন্তু সবাই কিন্তু জানি সালোক সংশ্লেষণের দুটা অধ্যায় আছে, একটা হচ্ছে আলোক নির্ভর অধ্যায়, একটা আলোক নিরপেক্ষ অধ্যায়। ঠিক আছে? তো একটু কথা বলেন তো, আলোক নিরপেক্ষ অধ্যায়, সবাই একটু কথা বলবেন, আলোক নিরপেক্ষ অধ্যায় কয়টা আছে? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি, বলেন আলোক নিরপেক্ষ অধ্যায় আমাদের কয়টা আছে? সবাই একটু দ্রুত কমেন্ট করবেন। আলোক নিরপেক্ষ অধ্যায় আমাদের 3টা আছে। এটা কি কি বলছি বলেন তো, ক্যালভিন চক্র বা সিথি চক্র,
সবাই একটু কমেন্ট করেন। ক্যালভিন চক্র বা C3 চক্র, হ্যাস ও স্ল্যাক চক্র বা C4 চক্র, আর এটা কি আছে CAM চক্র, এটা কি আসছে CM চক্র। এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা এখন দেখেন আমাদের সালোক সংশ্লেষের এগুলা আপনারা একটু বই থেকে আপনারা দেখে নেবেন এই বইটা থেকে। আচ্ছা এখন দেখেন আমি একটু যদি আপনাদের সামনে কথা যদি বলতে চাই, দেখেন একটু এই যে দেখেন এখানে একটা কোশ্চেন আমাদের পরীক্ষার মধ্যে আছে, সবাই একটু কথা বলবেন। এই যে C3 এবং C4 এর মধ্যে পার্থক্য, সবাই কি এটা দেখতে পাচ্ছেন? একটু কথা বলেন তো ভাইয়া। এই যে C3 এবং C4 এর মধ্যে পার্থক্যটাকে সবাই দেখতে পাচ্ছেন? স্লাইডের মধ্যে এটা কথা বলবেন, সবাই কথা বলবেন, এটা কি দেখতে পাচ্ছেন কিনা, হ্যাঁ বা না? আমি সবার একটু কমেন্ট আশা করতেছি, দেখি কে কে জয়েন করেছেন। শ্রীপনা সাহা, আচ্ছা ওকে, সবাই একটু কথা বলবেন। সবাই কি এই স্লাইডটা দেখতে পাচ্ছেন? C3 চক্র এবং C4 চক্রের মধ্যে পার্থক্য এই স্লাইডটাকে সবাই দেখতে পাচ্ছেন? কথা বলবেন একটু, সবাই একটু কথা বলবেন। C3 চক্র এবং C4 চক্র এটা কি দেখতে পাচ্ছেন? আমি এতটুকু বলবো, এটা কিন্তু আমাদের ডিইউর রিটেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি বারবার বলতেছি, এটা কিন্তু ঢাবির রিটেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। C3 এবং C4 চক্রের মধ্যে পার্থক্য লিখুন, খুব সুন্দর করে আমাদের লিখে দিতে হবে। C3 চক্রটা কি, এরা কি করতেছে, উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে পারে, কিন্তু C4 চক্র আমাদের উচ্চ তাপমাত্রা খাপ খাইয়ে নিতে পারতেছে না, কিন্তু C4 চক্র তার উচ্চ তাপমাত্রা খাপ খাইয়ে নিতে পারতেছে। ঠিক আছে, এখানে যে পার্থক্য দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা জিনিস আমাদের আছে, সেটা হচ্ছে যে এই যে আমাদের সালোক সংশ্লেষণের জন্য বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ঘনত্ব কত হওয়া দরকার, আর এই জায়গায় কার্বন ডাই অক্সাইড ঘনত্ব কত হওয়া দরকার। ppm মানে কি? ppm মানে পার্টস পার মিলিয়ন। কি বললাম? ppm মানে কি? পার্টস পার মিলিয়ন। তো ppmটা কি হচ্ছে যে সালোক সংশ্লেষণে কতটুকু আমাদের দরকার পড়তেছে, 50 থেকে 150 ppm, আর এখানে দরকার পড়তেছে 0.10 থেকে 10 ppm। এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমি একটু যদি আপনাদের সামনে কথা যদি বলি, শ্বসন নিয়ে কথা যদি বলি, সবাই একটু বোঝার চেষ্টা করবেন। কি নিয়ে কথা বলবো? শ্বসন। হ্যাঁ, শ্বসন কয় প্রকার? আমাকে কেউ যদি কোশ্চেন করে শ্বসন কয় প্রকার, আমরা কিন্তু নির্দ্বিধায় অ্যান্সার দেই শ্বসন 2 প্রকার, সবাত অবাত। হ্যাঁ শ্বসন 2 প্রকার, এটা আমি মানি, কিন্তু শ্বসন বেসিক্যালি 2 প্রকার, একটা হলো বহিঃশ্বসন আর একটা হলো অন্তঃশ্বসন। যে শ্বসনটা শ্বসন তন্ত্রের মাধ্যমে সংঘটিত হয় সে শ্বসনটাকে আমি বহিঃশ্বসন বলবো, আর যে শ্বসনটা কোষের মাধ্যমে সংঘটিত হচ্ছে সে শ্বসনটাকে আমি অন্তঃশ্বসন বলবো। এই অন্তঃশ্বসনটা আবার 2 ধরনের, একটা হলো সবাত শ্বসন আর একটা হলো অবাত শ্বসন। সবাত শ্বসন কি? যে শ্বসনে স মানে সহযোগে, বাত মানে অক্সিজেন, যে শ্বসনে অক্সিজেন অপরিহার্য সে শ্বসন থেকে আমি সবাত শ্বসন বলবো, আর যে শ্বসনে অক্সিজেন প্রয়োজন পড়ে না সেটাকে আমি অবাত শ্বসন বলবো। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় সবাত শ্বসনে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়? সবাই একটু কথা বলবেন, সবাই একটু কমেন্ট জানতেছে, বলেন সবাত শ্বসনে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে? সবাই একটু কথা বলবেন। সবাত শ্বসনে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে, আর অবাত শ্বসনে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন? আমি সবার কাছে কমেন্ট আশা করছি, দেখি কে সবার আগে কমেন্ট করতে পারেন, বলেন সবাই কথা বলেন, সবার কাছে কমেন্ট জানতে চাচ্ছি, বলেন সবাত শ্বসনে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে আর অবাত শ্বসনে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়? শ্রীপনা সাহা, আমি সবার কাছ থেকে অ্যান্সার জানতে চাচ্ছি, সবাত শ্বসনে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে আর অবাত শ্বসনে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়? আমি বলে দিচ্ছি, সবাত শ্বসনে আমাদের মাথা রাখবেন, সবাত শ্বসনে 36 অণু এটিপি উৎপন্ন হয়। কি বললাম? সবাত শ্বসনে কতটুকু এটিপি উৎপন্ন হচ্ছে? 36 অণু এটিপি উৎপন্ন হচ্ছে। আর অবাত শ্বসনে কয়টা এটিপি উৎপন্ন হচ্ছে? শুধুমাত্র 2টা এটিপি উৎপন্ন হচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা জানেন আপনারা যদি একটা এটিপিকে যদি আপনি ব্রেকডাউন করেন সেখান থেকে আপনি 10 কিলো ক্যালোরি শক্তি পাবেন। যেহেতু সবাত শ্বসনে 36 অণু এটিপি উৎপন্ন হচ্ছে এবং আমরা যেহেতু জানি 1 অণু এটিপি মানে 10 কিলো ক্যালোরি, 36 × 10 দ্যাট মিনস 360 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে। আর যেহেতু অবাত শ্বসনে 2 অণু এটিপি উৎপন্ন হচ্ছে, তার মানে 2 × 10 তার মানে 20 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে। এতটুকু যদি বলি, পরীক্ষার মধ্যে কোশ্চেন যদি দেয় সবাত শ্বসনের ধাপ কয়টা,
অবাধ শ্বসনের ধাপ কয়টা? সবার কাছ থেকে কমেন্ট জানতেছে, বলেন সবাধ শ্বসনের ধাপ কয়টা আর অবাধ শ্বসনের ধাপ কয়টা? অবশ্যই মাথায় রাখবেন সবাধ শ্বসনের ধাপ হচ্ছে 4টা। কি কি? গ্লাইকোলাইসিস, এসিটাইল কোএ সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আমি আবার রিপিট করতেছি, সবাধ শ্বসন ধাপ হলো 4টা। গ্লাইকোলাইসিস, এসিটাইল কোএ সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর অবাধ শ্বসনের ধাপ হচ্ছে 2টা। নম্বর 1 গ্লাইকোলাইসিস, নম্বর 2 হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। দেখেন গ্লাইকোলাইসিস সবাধ শ্বসনেও আছে, গ্লাইকোলাইসিস অবাধ শ্বসনেও আছে। যেহেতু গ্লাইকোলাইসিস সবাধ শ্বসন অবাধ শ্বসন দুই জায়গায় আছে, এজন্য কিন্তু গ্লাইকোলাইসিসকে আমি কি বলবো? শ্বসনের সাধারণ গতিপথ বলবো। এর আরেকটা নাম আছে সাইটোপ্লাজমিক শ্বসন। একটা জিনিস মাথায় রাখবেন, সাইটোপ্লাজম কিন্তু কোনোদিন কোনো কোষের অঙ্গাণু না। এই যে সবাধ শ্বসনের 4টা ধাপ, গ্লাইকোলাইসিস, এসিটাইল কোএ সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এর মধ্যে গ্লাইকোলাইসিসটা শুধুমাত্র আমাদের সাইটোপ্লাজমে হচ্ছে। বাকি এসিটাইল কোএ সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সবগুলা কিন্তু আমাদের কোন জায়গায় হচ্ছে? অবশ্যই অবশ্যই মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে। তো পরীক্ষার মধ্যে যদি কখনো আমাদের কোশ্চেন দেয় শ্বসনের জন্য কোন অঙ্গাণু, শ্বসনটা কোন অঙ্গাণুতে হয়, অবশ্যই ডেফিনেটলি সে জায়গায় অ্যান্সারটা কি হবে? মাইটোকন্ড্রিয়া হবে। ক্লিয়ার? অবশ্যই অ্যান্সারটা কি হবে? মাইটোকন্ড্রিয়া হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন যেটা কথা একটু যদি বলতেছি, তো গ্লাইকোলাইসিস, তারপর ক্রেবস চক্র, এসিটাইল কোএ সৃষ্টি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবং অবাধ শ্বসন ধাপ আমাদের কয়টা আছে? গ্লাইকোলাইসিস এবং পাইরুভিক অ্যাসিডে কি বলছি বলেন তো? অসম্পূর্ণ হচ্ছে জারণ। ঠিক আছে, ওকে। এরপরে আমি আপনাদের এখন কোশ্চেন সলভে চলে আসবো। দেখি সবাই একটু ক্লাসে আসবেন, সবাই একটু আমার সাথে কমেন্ট করবেন, সবাই একটু আমার সাথে কমেন্ট করবেন। ঠিক আছে, সবাই একটু আমার সাথে কথা বলবেন। যারা এখন পর্যন্ত ক্লাসে জয়েন করেন নাই, একটু কোশ্চেনটা আমার সাথে একটু সলভ করার চেষ্টা করুন, আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সবাই একটু আমরা ক্লাসে চলে আসবো, সবাই ক্লাসে চলে আসবো। ঠিক আছে, ওকে। সবাই একটু ফ্রেন্ডে ক্লাসে চলে আসবেন, কোশ্চেন সলভ হবে। দ্রুত ফাস্ট ফাস্ট সবাই ক্লাসে চলে আসি, এখন কোশ্চেন সলভ হবে। হ্যাঁ, ওকে। দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারে, দেখি কে সবার আগে আমরা অ্যান্সার করতে পারি। সবাই দ্রুত কমেন্ট করবেন, সবাই দ্রুত কমেন্ট করবেন, সবাই ফার্স্ট অ্যান্সার করার চেষ্টা করবেন সবাই। হ্যাঁ, আচ্ছা দেখি আজকে কে সবার আগে আমি কোশ্চেন করবো, আপনারা কে দেখি সবার আগে অ্যান্সার করতে পারেন, একটু দ্রুত সবাই অ্যান্সার করার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন প্রথম কোশ্চেনটা দেখেন কি দেওয়া আছে, যেটা আমাদের এগ্রিতে 2024-25 কোশ্চেনটা আসছিল। অন্যদিকে মনোযোগ না দিই, এটা পরের দিকে আমরা মনোযোগ দিই। তো নিচের কোনটি C4 উদ্ভিদ? 4টা অপশন দেওয়া আছে, বলেন কি আনসার হবে? সরগম, ধান, পাট নাকি আম? সবার কাছ থেকে কমেন্ট আশা করতে 2 সেকেন্ডের মধ্যে বলেন নিচের কোনটি C4 উদ্ভিদ? বলেন নিচের কোনটি C4 উদ্ভিদ? সবাই তো দ্রুত কমেন্ট আশা করতেছি আমি সবার কাছ থেকে, বলেন নিচের কোনটি C4 উদ্ভিদ? এখন দেখেন কেউ অ্যান্সার, সবাই অ্যান্সার করেন নিচের কোনটি C4 উদ্ভিদ। দেখেন এই যে ধান, পাট আর আম, এটা কি উদ্ভিদ? এগুলো কিন্তু আমাদের C3 উদ্ভিদ। কি উদ্ভিদ এগুলা? এগুলো হচ্ছে আমাদের C3 উদ্ভিদ। কি উদ্ভিদ? C3 উদ্ভিদ। তাহলে কোনটি C4 উদ্ভিদ? অবশ্যই আমাদের সরগম, এটা আমাদের কি উদ্ভিদ? C4 উদ্ভিদ। ক্লিয়ার? ওকে। পরের কোশ্চেন আমি চলে আসবো, সবাই অ্যান্সার করবো আমরা। পরের কোশ্চেন চলে আসবো। কোশ্চেন দেখেন কি দেওয়া আছে, কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়? যেটা আমাদের এগ্রি ক্লাস্টারে 23-24 কোশ্চেনটা আসছিল। এগ্রি ক্লাস্টারে 23-24 কোশ্চেন আসে, সবাইটা অ্যান্সার করি আমরা। কোশ্চেনটা কি দেওয়া আছে, কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়? 23-24 কোশ্চেনটা আসছে। 4টা অপশন দেওয়া আছে, কমলা, আসমানি, বেগুনি নাকি লাল? সবার কাছ থেকে কমেন্ট আশা করতেছি কোন আলোতে আমরা জানি যে আলো বে নিয়ে আসো কলা আছে, কিন্তু এমন একটা কালার আছে যে আলোটার মধ্যে
সালোক সংশ্লেষণ তুলনামূলকভাবে অন্য কালারের সাথে বেশি হবে, সেটা কোন কালারের আলো? সেটা আমাদের কোন কালারের আলো? সবাই অ্যান্সার করে বলেন। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, কোন কালারের আলোতে সালোক সংশ্লেষণ সবচাইতে বেশি হয়? অবশ্যই মাথায় রাখবেন লাল আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়। অবশ্যই অ্যান্সারকে 2 এর অ্যান্সার কত? 2 এর অ্যান্সার হচ্ছে ডি। ওকে, সবাইটা অ্যান্সার করি, সবাইটা অ্যান্সার করব। দেখেন পরের কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে, এক অণু গ্লুকোজ তৈরি করতে কতটা এটিপি আর NADPH2 প্রয়োজন পড়ে? কৃষি গুচ্ছতে 23-24 আসছিল এবং আমি এতটুকু বলবো যে এই কোশ্চেনটা কিন্তু এবার আমাদের কৃষির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার এই কোশ্চেনটা যারা আমরা জাহাঙ্গীরনগরে ডি ইউনিটে পরীক্ষা দিব তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেনে কি দেওয়া আছে, এক অণু গ্লুকোজ তার মানে C6H12O6 এটা তৈরি করতে আপনার কতটা এটিপি দরকার পড়তেছে আর কতটা NADH2 দরকার পড়তেছে? সবাই একটু কমেন্ট করবেন। এক অণু গ্লুকোজ তৈরি করতে আপনার কতটা এটিপি আর কতটা NADPH2 দরকার পড়তেছে? এটা একটু যদি কথা যদি বলি, এটা অ্যান্সার হবে যে এক অণু গ্লুকোজ তৈরি করতে আপনার 18টা এটিপি দরকার পড়ে আর 12টা NADPH2 দরকার পড়তেছে। মানে এক অণু গ্লুকোজ তৈরি করতে আমরা কিন্তু সবাই জানি এক অণু গ্লুকোজ আমাদের সর্বমোট 36টা এটিপি উৎপন্ন হচ্ছে, কিন্তু এটা যদি ভেঙে ভেঙে যদি কথা যদি বলি, কি হচ্ছে যে এক অণু এটিপি তৈরি করতে 18টা এটিপি হচ্ছে আর কি হচ্ছে বলেন তো? অবশ্যই 12টা কি হচ্ছে? NADPH2 হচ্ছে। ঠিক আছে, কি হচ্ছে? NADP। সবার কাছ থেকে আমি একটু কমেন্ট আশা করতেছিলাম। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, খুবই গুরুত্বপূর্ণ, যেটা কৃষিতে 23-24 কোশ্চেনটা আসছিল। কোশ্চেনটা হচ্ছে যে ক্রান্স অ্যানাটমি কোন উদ্ভিদে আছে? এটা সবাইটা কথা বলেন, সবাইটা কথা বলবেন। ক্রান্স অ্যানাটমি কোন উদ্ভিদে আছে? ক্রান্স অ্যানাটমি কোন উদ্ভিদে আছে? সবাই একটু কথা বলবেন। আমি কোশ্চেনটা কি বলছি? ক্রান্স অ্যানাটমি। আমি কিন্তু একটা কথা কিন্তু জানি, C4, আবার রিপিট করতেছি, কোন উদ্ভিদে? C4 উদ্ভিদে তার ক্রান্স অ্যানাটমি কোথায় দেখতে পাচ্ছি? C4 উদ্ভিদে তার C4 উদ্ভিদে বান্ডলশীতে চারদিকে ক্ষুদ্র ক্লোরোপ্লাস্ট যুক্ত মেসোফিল টিস্যুর যে বিশেষ বলয় থাকে। তাহলে কি বললাম? C4 উদ্ভিদে কি বলছি? C4 উদ্ভিদে কোন টিস্যু? C4 উদ্ভিদে কোন টিস্যু? মেসোফিল টিস্যুর। C4 উদ্ভিদে কোন টিস্যু? মেসোফিল টিস্যুর যে বলয় থাকে তাকে আমি কি বলতেছি? ক্রান্স অ্যানাটমি বলতেছি। একটু আমি যদি কথা যদি বলি আপনাদেরকে, এই যে ক্রান্স যে অ্যানাটমি যে আমাদের আছে, ক্রান্স অ্যানাটমি কিন্তু আমাদের ঢাবির রিটেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ক্রান্স অ্যানাটমি না, বেসিক কথাটা আমি আপনাদের বলে দিচ্ছি। ক্রান্স অ্যানাটমি আসলে আমি কোথায় দেখতে পাচ্ছি? C4 উদ্ভিদে। আমি এতটুকু বলবো, যারা আমরা ঢাবিতে পরীক্ষা দিব 21 তারিখে, সেই ঢাবির পরীক্ষার মধ্যে C3 উদ্ভিদে উদাহরণ আর C4 উদ্ভিদে উদাহরণ, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, মানে আসবেই। ঠিক আছে, তো এখন দেখেন যে কথাটা বলতেছিলাম, তাই ক্রান্স অ্যানাটমি কোন উদ্ভিদে দেখা যায়? অবশ্যই C4 উদ্ভিদে দেখা যাচ্ছে। তো এখন একটু যদি কথা যদি বলি, এই যে ধান, এই যে আমাদের ধান, এটা কি উদ্ভিদ? অবশ্যই C3 উদ্ভিদ। পাট, এটা কি উদ্ভিদ? C3 উদ্ভিদ। আম, এটা কি উদ্ভিদ? C3 উদ্ভিদ। কিন্তু সুগার ক্যান মানে আখু, সেটা আসলে কোন উদ্ভিদ? অবশ্যই সেটা হলো C4 উদ্ভিদ। তা ক্রান্স অ্যানাটমি কোথায় দেখতে পাচ্ছি? C4 উদ্ভিদে দেখতে পাচ্ছি। আর এই স্লাইডের মধ্যে C4 উদ্ভিদ কোনটা? অবশ্যই আমাদের দেখুন। 4 অ্যান্সার কি হবে? এ। হ্যাঁ, যে আলহামদুলিল্লাহ ভালো আছে সেটা নিলে এতক্ষণ পরে কেন আপনি ক্লাসে? ওকে, এখন দেখেন পরের কোশ্চেন যদি আমি চলে আসি, উদ্ভিদের সবচেয়ে ধীর গতিতে শোষিত হয় কোনটা? যেটা কৃষিতে 22-23 আসছিল। আমরা কিন্তু সবাই জানি খনিজ লবণ সে আয়ন আকারে শোষিত হয়, কিছু খনিজ লবণ দ্রুত শোষিত হয়, কিছু খনিজ লবণ মন্থর গতিতে শোষিত হচ্ছে। আমি কিন্তু আপনাদেরকে বলছি ভাইয়া, তো ধীর গতিতে শোষিত হচ্ছে কে? আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে কি দ্যাট মিনস ক্যালসিয়াম আয়ন আর হচ্ছে সালফেট আয়ন। এরা কি হচ্ছে? এরা অবশ্যই
ধীর গতিতে হয়। আর পটাশিয়াম আয়ন আর কি আয়ন, নাইট্রেট আয়ন, এরা কি হচ্ছে, মাস্ট বি, এরা দ্রুত হচ্ছে। তো আমার কোশ্চেনটা কি দিচ্ছে, সবচেয়ে ধীর গতিতে ক্যালসিয়াম আছে সালফেট, দেখি অবশ্যই ক্যালসিয়াম, তাই না? পটাশিয়াম, অ্যান্সার কি হচ্ছে, এটা আমাদের দ্রুত গতিতে শোষিত হয়, তাই না? তারপরে নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম তো আমাদের আসলে নাই, নাইট্রোজেন ম্যাগনেসিয়াম নাই, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা পরের কোশ্চেন চলে আসি। সবাই একটু অ্যান্সার করবেন ভাইয়া, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবেন, সবাই একটু অ্যান্সার। ধন্যবাদ আরিয়ান ইসলাম, আরমান, কবিতা ইসলাম, রায়হান, অনেকে জয়েন করছে মাশাআল্লাহ। সবাই একটু ক্লাসে জয়েন করেন এবং একটু আমার জন্য যার যার অবস্থান থেকে একটু সবাই একটু আমরা টাইম লাইনে ক্লাসে শেয়ার করি এবং একটু সবাই ফ্রেন্ডদেরকে সবাই মেনশন করি। এবং এতটুকু বলবো, শেষ সময় যারা আমরা ঢাবির জন্য রিটেন নিয়ে একটু চিন্তায় আছি, রিটেনের জন্য আমাদের জয়কুলি যে রিটেন যে গাইডটা আছে দ্রুত সংগ্রহ করি। এবং যারা আসলে আমরা কৃষিগুচ্ছের জন্য প্রিপারেশন নিচ্ছি, তো আমরা জয়কুলি কৃষিগুচ্ছ ভর্তি গাইডটা এখনই সংগ্রহ করি, সবাই দ্রুত আমরা পড়াশোনা করার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন কি দেওয়া আছে। তো প্রশোধন প্রক্রিয়ায় উদ্ভিদের পাতা থেকে পানি কি আকারে, এটা কিন্তু সবারই কিন্তু পারা উচিত। প্রশোধন প্রক্রিয়ায় আপনার উদ্ভিদের হচ্ছে যে পাতা থেকে পানি কি আকারে বায়ুমণ্ডলে নির্গত হচ্ছে। চারটা অপশন দেওয়া আছে, বাষ্প আকারে, তরল আকারে, প্লাজমা আকারে, নাকি অণু আকারে। সবাই তো কথা বলবেন, বলেন। প্রশোধন প্রক্রিয়ায় উদ্ভিদ পাতা থেকে, আমরা কিন্তু সবাই জানি প্রশোধন প্রক্রিয়ায় উদ্ভিদ পাতা থেকে পানিটা কি আকারে বের হয়ে যাচ্ছে, ডেফিনেটলি বাষ্প আকারে বের হয়। সয়ের আনসার তাহলে কত, অবশ্যই সয়ের আনসার হচ্ছে এ। ধন্যবাদ। ওকে, পরের কোশ্চেন দেখেন কি দেওয়া আছে। কোন জৈব প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে মূলে পানি শোষণ করে? বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 18-19 কোশ্চেনটা আসছিল। কোশ্চেনে কি দেওয়া আছে, মাটি থেকে মূলে পানি শোষণ হচ্ছে আসলে কোন প্রক্রিয়া? সবাই তো কথা বলেন। মাটি থেকে মূলে পানি কিভাবে যাচ্ছে, কোন জৈব প্রক্রিয়ায় মাটি থেকে মূলে পানি যাচ্ছে? অবশ্যই মাথায় রাখবেন, মাটি থেকে মূলে পানি যাচ্ছে হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? অভিস্রবণ প্রক্রিয়ায়, ঠিক আছে? তাহলে অবশ্যই 7-এর অ্যান্সার কত? 7-এর অ্যান্সার বি। সবাই একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করেন। ওকে, পরের কোশ্চেন দেখেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এই টাইপের কোশ্চেন কিন্তু এবার আমাদের এগ্রির জন্য অনেক গুরুত্বপূর্ণ, বা জাহাঙ্গীরনগরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কোশ্চেন কি দেওয়া আছে, গ্লাইকোলাইসিস। আচ্ছা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ভেঙে কয় অণু পাইরুভিক অ্যাসিড পরিণত হয়? আচ্ছা, আমি একটু যদি কথা বলি, সবাই বলেন তো গ্লাইকোলাইসিস এই কথাটার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং? এই কথাটার মানে কি? গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙ্গন। গ্লুকোজটা ভাঙবে, তাই তো? গ্লুকোজ আমাদের কয় কার্বন যুক্ত? সবাই কথা বলেন তো, অবশ্যই 6 কার্বন যুক্ত। 6 কার্বন যুক্ত ভেঙে আমাদের 2 কার্বন, মানে দুইটা সমান যদি ভাঙি তাহলে 3 কার্বন যুক্ত হবে, তাই না? তো 3 কার্বন যুক্ত মনোস্যাকারাইড কিন্তু দুইটাই আছে, আপনারা জানেন। এই দুইটা থেকে সর্বশেষে আমাদের কি উৎপন্ন হচ্ছে? অবশ্যই পাইরুভিক অ্যাসিড হচ্ছে। কি হচ্ছে? পাইরুভিক অ্যাসিড হচ্ছে, ঠিক আছে? তো পাইরুভিক অ্যাসিড কয়টা হয়? এক অণু গ্লুকোজ থেকে 2 অণু, আমি আবার রিপিট করতেছি, এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করার এই যে প্রসেসটা, সেটাকে আমি গ্লাইকোলাইসিস বলবো। যারা আমরা মেডিকেলে পরীক্ষা দিচ্ছি তাদের কিন্তু একটা কোশ্চেন ছিল, গ্লাইকোলাইসিস এসিটাইল কোয়েক্রেজ। যদি বলা হয় গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যে সংযোগকারী পদার্থ কোনটা? কোশ্চেনটা বুঝেন, মেডিকেলে দিয়েছিল। এবার গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যে সংযোগকারী রাসায়নিক পদার্থ কোনটা? মানে গ্লাইকোলাইসিস পরেই তো আমাদের পাইরুভিক অ্যাসিড হচ্ছে, এরপর আমাদের ক্রেবস চক্র হচ্ছে, অবশ্যই আনসার কি হবে? আমাদের পাইরুভিক অ্যাসিড। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এক অণু গ্লুকোজ ভেঙে কত অণু হচ্ছে? অবশ্যই 2 অণু হচ্ছে। ওকে, তো একটু সবাই ফ্রেন্ডকে মেনশন করি, কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়? আমি এটা বলবো না, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করুন। 9 নম্বর অ্যান্সারটা বলেন, কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়? বলেন, সালোক সংশ্লেষণ বেশি হবে কোন আলোতে?
সালোক সংশ্লেষণ বেশি হবে ডেফিনেটলি লাল আলোতে। সবাই একটা কথা বলি, বলেন সালোক সংশ্লেষণ বেশি হবে কোন আলোতে? বলেন সালোক সংশ্লেষণ বেশি হবে আমাদের কোন আলোতে? লাল আলোতে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, কোনটি উদ্ভিদের জন্য নাইট্রোজেনের দ্রবণীয় রূপ? যখন কৃষিগুচ্ছ একসাথে ছিল না, শেরে বাংলাতে কোশ্চেনটা আসছে 2017-18-তে। চারটা উপাদান দেওয়া আছে, নাইট্রেট কোনটা, অ্যামোনিয়া কোনটা, মানে কোনটি উদ্ভিদের জন্য নাইট্রোজেনের দ্রবণীয় রূপ, মানে কোন প্রক্রিয়ায় আপনার সে আয়ন হিসাবে নাইট্রোজেন সে গ্রহণ করতেছে। দেখেন NO3- NO3+, NO3 নাকি অ্যামোনিয়া, কোনটা বলেন? কোনটি উদ্ভিদের জন্য নাইট্রোজেনের দ্রবণীয় রূপ? অবশ্যই মাথা রাখবেন, নাইট্রোজেনের জন্য দ্রবণীয় রূপ হচ্ছে NO3-, NO+ দেবেন অবশ্যই। এটা কি উদ্ভিদের জন্য নাইট্রোজেন, মানে এই প্রক্রিয়ায় সে নাইট্রোজেনটাকে সে নিচ্ছে। তো নাইট্রোজেন দ্রবণীয় রূপটা কোনটা? অবশ্যই হচ্ছে কোনটা বলেন তো? NO3-। ওকে, আচ্ছা। পরের কোশ্চেন দেখেন, উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আলোক বিক্রিয়ার কয়টি এটিপি পরবর্তী অন্ধকার বিক্রিয়ায় ব্যবহারের জন্য তৈরি হয়? যেটা হচ্ছে আমাদের শেরে বাংলাতে 17-18-তে কোশ্চেনটা আসছিল। কোশ্চেনটা কি দিছে সবাই অ্যান্সার করবেন। অলরেডি আমাদের সাথে জয়েন করেছে মেহেদি হাসান, তারপর আরিয়ান ইসলাম, আরমান, কবিতা, শিলা, তৌহিদা আক্তার। ওকে, ধন্যবাদ সবাই। একটু আমরা কমেন্ট করার চেষ্টা করব। দেখেন কোশ্চেনে কি দেওয়া আছে, উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক বিক্রিয়ার কয়টি এটিপি পরবর্তী, মানে আলোক বিক্রিয়া কয়টা এটিপি পরবর্তী অন্ধকার বিক্রিয়ার জন্য তৈরি হয়? সবাই একটা কথা বলবেন, বলেন আলোক বিক্রিয়ার জন্য কয়টা এটিপি পরবর্তী অন্ধকার বিক্রিয়ার জন্য তৈরি হচ্ছে? 38টা, 30টা, 18টা নাকি 12টা? অবশ্যই মাথায় রাখবেন, অন্ধকার বিক্রিয়ার জন্য পরবর্তীতে আমাদের কয়টা এটিপি তৈরি হচ্ছে? অবশ্যই 12টা। কয়টা? সবাই একটা কথা বলেন, এটা কিন্তু পরীক্ষার মধ্যে দিবে। কয়টা এটিপি তৈরি হচ্ছে? 12টা এটিপি তৈরি হচ্ছে। 11 অ্যান্সার কত? 11 অ্যান্সার হচ্ছে তোমাদের ডি। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, NADPH2 ফটোফসফোরাইলেশনের কোন পর্যায়ে তৈরি হয়? সবাই একটু কথা বলেন, এটা কিন্তু আমি অ্যান্সারটা সহজে দিব না, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। কোশ্চেনে কি দেওয়া আছে? NADPH2। ঠিক আছে, এটা ফটোফসফোরাইলেশনের আসলে সে কোন পর্যায়ে তৈরি হয়? কোন পর্যায়ে তৈরি হয় বলেন? NADPH2 এটা কোন পর্যায়ে তৈরি হচ্ছে? সবাই কথা বলেন। আলোক পর্যায়ে, অন্ধকার পর্যায়ে, চক্রীয় আলোক পর্যায়ে, কোনটি নয়? একটু কথা যদি বলি, NADPH2 মাস্ট বি আমাদের কোন পর্যায়ে তৈরি হবে? অবশ্যই আমাদের আলোক পর্যায়ে তৈরি হচ্ছে। কোন পর্যায়ে তৈরি হচ্ছে? সবাই কথা বল আলোক পর্যায়ে। কিন্তু সে আলোক পর্যায়ে অচক্রীয় হবে নাকি চক্রীয়, এটা কনফিউজ। আমি এই অ্যান্সারটা করব না। তার মানে এইটা অ্যান্সার হচ্ছে না, এটা অ্যান্সারও হচ্ছে না, হয় এ হবে নাহলে সি হবে। সবাই কথা বলেন, এটা আপনাদের জন্য একটা কুইজ। বলেন NADPH2 ফটোফসফোরেশনের কোন পর্যায়ে তৈরি হচ্ছে? সবাই একটু কথা বলবেন, সবার কাছ থেকে কমেন্টে দেখি গিয়ে সবার আগে অ্যান্সার করতে পারেন। বলেন NADPH2 কোন পর্যায়ে তৈরি হচ্ছে? আলোক পর্যায়ে কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি, আসলে সে অচক্রীয়তে তৈরি হচ্ছে নাকি চক্রীয়তে তৈরি হচ্ছে। দেখি কি অ্যান্সার করতে পারেন। 12 অ্যান্সার বলেছে এ, শুধু একজন অ্যান্সার করলে হবে না, সবাই অ্যান্সার করেন। আরিয়ান ইসলাম আমরা বলছে অচক্রীয়, এটাকে আসলে হ্যাঁ। তৌহিদা বলেছে এ। আচ্ছা দেখি আর কেউ। হ্যাঁ, NADPH2 ফটোফসফোরেশন কোন পর্যায়ে তৈরি হচ্ছে? হ্যাঁ, অবশ্যই মাথা রাখবেন, অবশ্যই সে অচক্রীয় আলোক পর্যায়ে আমাদের তৈরি হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে? ধন্যবাদ তৌহিদাকে। ওকে, পরের কোশ্চেন দেখেন, এটা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু ঢাবির জন্য অনেক গুরুত্বপূর্ণ। যারা আমরা ঢাবিতে পরীক্ষা দিব তাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কোশ্চেনে কি দেওয়া আছে? ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী জৈব পদার্থ কোনটা? কোশ্চেন কি দেওয়া আছে? ক্যালভিন চক্র মানে কি? C3 চক্র। ক্যালভিন চক্র মানে কি? C3 চক্র। এবং আমরা কিন্তু একটা কথা কিন্তু জানি, C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো 3 কার্বন বিশিষ্ট।
C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি? 3 কার্বন বিশিষ্ট। তো আমার কোশ্চেন হচ্ছে এখানে 4টা অপশন দেওয়া আছে। C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটা? কিটো অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, রাইবোলোজ নাকি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড? আচ্ছা, তো এখন একটু আমাকে কথা বলেন তো, C3 চক্রের প্রথম স্থায়ী জৈব পদার্থ কোনটা? মাস্ট বি মাথায় রাখবেন, প্রথম স্থায়ী জৈব পদার্থ হচ্ছে 3 ফসফোগ্লিসারিক 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। কি বললাম? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। অবশ্যই 13 এর आंसर কিন্তু বি হবে। আচ্ছা, আপনাদের কাছে একটা আমি কোশ্চেন করে গেলাম, যদি ক্যালভিন চক্র না দিয়ে যে পরীক্ষার মধ্যে দিত, C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটা? সবাই একটু দ্রুত কমেন্ট করেন। C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটা বলেন? তো পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটা? সবাই দ্রুত কমেন্ট করেন, বলেন C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটা? সবাই দ্রুত কমেন্ট করবেন, দ্রুত। C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটা বলেন? C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটা বলেন? যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটা বলেন? হ্যাঁ, ধন্যবাদ। এইটা কিন্তু সামনে যেমন ধাবিত পরীক্ষা দিচ্ছে 21 তারিখে, এই কোশ্চেনটা পরীক্ষার মধ্যে দিতে পারে। C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কি? C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কি? নিচের কোনটা C3 উদ্ভিদ, নিচের কোনটা C4 উদ্ভিদ? রিটেনে আমাদের দিতে পারে। C3 এবং C4 চক্রের মধ্যে পার্থক্য লিখো। এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সবাই ক্লিয়ার কিনা এতটুকু? সবাই দ্রুত কমেন্ট করবেন। সবাই ক্লিয়ার কিনা? সবাই দ্রুত কমেন্ট করবেন, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনে চলে আসবো। এই কোশ্চেনে আনসার আমি করব না, সবাই দ্রুত কমেন্ট করেন, বলেন প্রথম কোশ্চেনে কি দেওয়া আছে, পরের কোশ্চেন দেন কি দেওয়া আছে নিচের। আচ্ছা বলেন, নিচের কোন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন পড়ে না? নিচের কোন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন পড়তেছে না? ক্রেবস সাইকেল, গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে নাকি ক্যালভিন সাইকেল? বলেন কোন প্রক্রিয়ায় আমাদের, ধন্যবাদ তৌহিদাকে, কোন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন পড়ে না? বলেন কোন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন পড়তেছে না? ক্রেবস সাইকেলে, গ্লাইকোলাইসিসে, এসিটাইল কোয়ে না ক্যালভিন সাইকেল নামে কোনো সাইকেল নাই, তার মানে বাদ। যে কোনো এ বি সি এই তিনটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। বলেন কি হবে তাহলে? এ বি সি যে কোনো একটা অ্যান্সার, বলেন কি হবে? সবাই কথা বলেন, বলেন কি হবে? সবাই তো কথা বলবেন। ওকে, নিচে কোন প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন পড়তেছে না? ক্রেবস সাইকেলে, অবশ্যই ক্রেবস সাইকেলে আমাদের অক্সিজেন প্রয়োজন পড়তেছে। ক্রেবস সাইকেল বিক্রিয়াগুলোর জন্য অক্সিজেন প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। এসিটাইল কোয়ে এই জায়গাও কিন্তু আমাদের অক্সিজেন প্রয়োজন পড়তেছে। কিন্তু এই যে গ্লাইকোলাইসিস যে বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে করে আমাদের পাইরুবিক অ্যাসিড হচ্ছে, টোটাল 9টা বিক্রিয়া হচ্ছে। কোশ্চেনটা বুঝেন কি বললাম? গ্লাইকোলাইসিস থেকে আমাদের যে পাইরুবিক অ্যাসিড হচ্ছে, এখানে সর্বমোট কয়টা বিক্রিয়া হচ্ছে? সর্বমোট কয়টা বিক্রিয়া হচ্ছে? 9টা বিক্রিয়া হচ্ছে। দিতে পারে কিন্তু পরীক্ষায়। 9টা বিক্রিয়ার মধ্যে 1 নম্বর বিক্রিয়া, 3 নম্বর বিক্রিয়া আর 9 নম্বর বিক্রিয়া হচ্ছে উভমুখী। কি বললাম? উভমুখী। কিন্তু বাকিগুলা কি বলছি? একমুখী বিক্রিয়া। যাই হোক, এই যে এই প্রক্রিয়া আমাদের কোনো অক্সিজেন প্রয়োজন পড়তেছে না। 14 আনসার তাহলে কত হবে? অবশ্যই 14 আনসার হলো বি। ওকে, পরের কোশ্চেন দেখেন, মাটিস্থ কোন পানি উদ্ভিদের জন্য সহজলভ্য? মাটির ভিতরে কোন পানিটা উদ্ভিদের জন্য খুব সহজলভ্য? সবাই একটা কথা বলেন, মাটির জন্য কোন পানি? দেখেন তো একটু যদি কথা যদি বলি, আমরা জানি মাটির কণার ফাঁকে ফাঁকে বা মাটিতে যে পানি থাকে, মাটিতে যে পানি থাকে সে পানিকে আমি কি পানি বলবো? সবাই কথা বলেন তো। মাটিতে যে পানি থাকতেছে তাওহিদা, সে পানিটাকে আমি কি পানি বলতেছি? অবশ্যই সে পানিটাকে আমি কৈশিক পানি বলবো। মাটির কণার ফাঁকে ফাঁকে যে পানিটা থাকবে সে পানিটাকে আমি কি পানি বলবো? ডেফিনেটলি হলো কৈশিক পানি বলবো। ভালো কথা। তো
এই কৈশিক পানিটাই হচ্ছে আমাদের উদ্ভিদের জন্য, কৈশিক পানিটাই হচ্ছে উদ্ভিদের জন্য সবচাইতে সহজলভ্য। কি বললাম? সবচাইতে সহজলভ্য। তার মাটিস্থ কোন পানি উদ্ভিদের সহজলভ্য? অবশ্যই ক্যাপিলারি ওয়াটার। তো কৈশিক পানির ইংলিশটাই হচ্ছে ক্যাপিলারি, CAPILLARY, ক্যাপিলারি। সবচেয়ে কি বলছি? ক্যাপিলারি। তার মাটিস্থ কোন পানি উদ্ভিদের সহজলভ্য? অবশ্যই ক্যাপিলারি ওয়াটার। ওকে, পরের কোশ্চেন দেখেন, খনিজ লবণ সক্রিয় পরিশোষণের আয়ন বাহক ধারণা প্রবক্তা কোন বিজ্ঞানী? সবাই একটু দ্রুত কমেন্ট করবেন। খনিজ লবণ সক্রিয় পরিশোষণের, খনিজ লবণ সক্রিয় পরিশোষণ আয়ন বাহক ধারণার বিজ্ঞানী কোন বিজ্ঞানী? 4টা বিজ্ঞানীর নাম দেওয়া আছে, বেনেট ক্লার্ক, ভ্যান্ডেন হোনার্ট, জস ডোনান নাকি HD লুন্ডেগার্ট। সবাই কথা বলেন, কোনটা হবে বলেন? খনিজ লবণ সক্রিয় পরিশোষণের আয়ন বাহক ধারণা প্রবর্তক হচ্ছে যে ভ্যান্ডেন হোনার্ট। 16 আনসার তারা কত হবে? অবশ্যই হচ্ছে বি। ওকে, পরের কোশ্চেন, উদ্ভিদ কোনটি মাটি থেকে নেয় বলেন? উদ্ভিদ কোনটা সে মাটি থেকে নিচ্ছে? নাইট্রোজেন নিচ্ছে, নাকি হচ্ছে আপনার হাইড্রোজেন নিচ্ছে, নাকি অক্সিজেন নিচ্ছে, নাকি কার্বন নিচ্ছে? বলেন কোনটা আসলে মাটি থেকে নিচ্ছে? সবাই কথা বলেন, কোনটি আপনার মাটি থেকে নিচ্ছে, কোনটি আপনার মাটি থেকে নেয় বলেন? দেখুন খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। হাইড্রোজেন মাটি থেকে নেয় না, অক্সিজেনও মাটি থেকে নেয় না, কার্বনও মাটি থেকে নেয় না। উদ্ভিদ মাটি থেকে কি গ্রহণ করতেছে? অবশ্যই মাথায় রাখবেন, উদ্ভিদ যে নাইট্রোজেন যে নিচ্ছে, উদ্ভিদ যে নাইট্রোজেন যে নিচ্ছে, সে আসলে কোথা থেকে নিচ্ছে? অবশ্যই মাটি থেকে নিচ্ছে। কোথা থেকে নিচ্ছে? মাটি থেকে নিচ্ছে। 17 আনসার কত? এ। পরের কোশ্চেনে যদি চলে আসি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, আসার মতো কোশ্চেন, সবাইকে অ্যান্সার করবেন এটা। বলেন কোন খনিজ লবণটার অভাবে, সবাই দ্রুত কমেন্ট করেন, কোশ্চেনে কি দেওয়া আছে? কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা আর ফুল ঝরে যায়? বলেন কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা এবং ফুল ঝরে যায়? 4টা অপশন দেওয়া আছে। কোনটার অভাবে? ম্যাগনেসিয়ামের অভাবে কি গাছের পাতা ও ফুল ঝরে যায়? লৌহ মানে কি আয়রনের অভাবে কি গাছের পাতা ফুল ফুলে যায়? নাকি হচ্ছে আপনার পটাশিয়ামের অভাবে পাতা ও ফুল ঝরে যায়? মাথায় রাখবেন গাছের পাতা আর ফুল ঝরে যাচ্ছে কিসের জন্য? গাছের পাতা এবং ফুল ঝরে যাচ্ছে কিসের জন্য? অবশ্যই ফসফরাসের জন্য। গাছের পাতা এবং ফুল ঝরে যাচ্ছে কিসের জন্য? ফসফরাসের জন্য। তাহলে অ্যান্সার কি হবে? 18 আনসার। অবশ্যই 18 আনসার হচ্ছে এ হবে। ধন্যবাদ তৌহিদাকে। ওকে, পরের কোশ্চেন দেখেন, এটা আমি বলবো না, আপনারা পারবেন, অ্যান্সারটা আমি বলবো না। সবাই আনসার, উদ্ভিদে সবচেয়ে দ্রুত শোষণ করতেছে কে আর নেই? অবশ্যই কি হবে? পটাশিয়াম হবে। ঠিক আছে, পটাশিয়াম হবে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, উদ্ভিদ খনিজ লবণ শোষণ করে কি হিসেবে? একদমই দুর্ভাত কোশ্চেন, সবারই পারা উচিত। আমরা কিন্তু সবাই জানি উদ্ভিদ খনিজ লবণটাকে দ্রবণ হিসাবে না, দ্রব্য হিসাবে না, যৌগ হিসাবে না, আয়ন হিসাবে। উদ্ভিদ খনিজ লবণ শোষণ করতেছে কি হিসাবে বলেন তো? আয়ন হিসাবে আমাদের কি করতেছে? হলো শোষণ করতেছে। ঠিক আছে, ওকে। এখন দেখেন আমি একটু যদি আপনাদের সামনে যদি কথা যদি বলি, সেটা হচ্ছে, আমি এখন পরের স্লাইডগুলোতে চলে আসব। সেটা হচ্ছে যে যতটুকু পড়ালাম উদ্ভিদের শারীরতত্ত্ব, কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কথা বলবেন, এবং এই চ্যাপ্টারটা থেকে আমরা আসলে বুঝতে পারছি আমাদের সামনের খুলনা বিশ্ববিদ্যালয়, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় কৃষি গুচ্ছতে এবং রিটেনে কি কোশ্চেন আসতে পারে। সবাই ক্লিয়ার কিনা? সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি। সবাই ক্লিয়ার কিনা একটা কথা বলবেন সবাই। আমি এখন আরেকটা চ্যাপ্টারে আপনাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে পরিপাক এবং শোষণ নিয়ে আপনাদের সামনে কথা। সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, একটু। সবাই যদি ক্লিয়ার হন সবাই একটু ইয়েস লিখে দেন। সবাই কমেন্ট বক্সে ইয়েস লিখে দেন। এবং যারা এখন পর্যন্ত কৃষির জন্য জয়কলি কৃষিগুচ্ছ ভর্তি গাইডটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত মানে আজকের মধ্যে আপনারা কৃষিগুচ্ছ ভর্তি গাইডটা সংগ্রহ করে ফেলেন। ওকে, সবার কাছে একটু কমেন্ট জানতে চাচ্ছি, সবাই ক্লিয়ার কিনা, এবং যারা এখন পর্যন্ত ফ্রেন্ডকে মেনশন করি নাই, অতি দ্রুত আমরা ফ্রেন্ডকে মেনশন করবো। ঠিক আছে, ওকে। এখন আমি আপনাদের কাছে আলোচনা করব পরিপাক ও শোষণ। দেখেন
পরিপাক এবং শোষণ থেকে একটা টপিকস কিন্তু আপনাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিএমআই। বিএমআই থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের দেয়, বিএমআই থেকে কোশ্চেন কি পরীক্ষার মধ্যে আমাদের দেয়। সেই বিএমআই নিয়ে এখন আমি আপনাদের সামনে কথা বলবো। দেখেন প্রথম কোশ্চেন যেটা এগ্রি ক্লাস্টারে 24-25 আসছিল, সবাই একটু অ্যান্সার করবেন, সবাই একটু তাহলে বললে হবে না, সবাই একটু অ্যান্সার করবেন, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন প্রথম কোশ্চেনটা দেখেন কি দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কোশ্চেনে কি দেওয়া আছে, তাসনিম এবং তাফিফ, তাসনিম এবং তাফিফ উভয় উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, যেমন আমার সাথে রাব্বি খুব ওর ফুট কিন্তু 4 ফুটও। তো তাসনিম এবং তাফিক উভয় উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি এবং ওজন যথাক্রমে হচ্ছে যে 59 এবং 73 কিলোগ্রাম মানে কেজি। তো এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে বিএমআই এর শ্রেণীর তুলনা করো। সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন, সবাই একটু কথা বলার চেষ্টা। আচ্ছা দেখেন আমরা বিএমআই এই কথাটার মানে কি জানি বলেন তো? বিএমআই কথাটার মানে কি বলেন তো? বিএমআই মানে হচ্ছে যে কেজি, কেজি পার মিটার স্কয়ার, তাই না? বিএমআই কি বলছে বলেন তো? কেজি পার হচ্ছে মিটার স্কয়ার। তো এখন দেখেন এর উচ্চতা, দুজনের উচ্চতা, প্রথমে দুজনের উচ্চতা আমাদের কি করতে হবে, এখানে বের করতে হবে, ঠিক আছে? তো তাসনিমের বিএমআই যদি আমরা বের করি, বের করলে আমাদের দাঁড়াবে কত দেখেন 19.72 হবে, ঠিক আছে তাসনিমের ক্ষেত্রে। আর যদি তাফিফের ক্ষেত্রে যদি আমরা বের করি সেক্ষেত্রে এর হবে কত 23.78 হবে। তো কেজির জায়গায় আপনারা কেজি দিবেন আর 5 ফুট 9 ইঞ্চিকে আপনারা মিটারে কি করবেন, কনভার্ট করবেন, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন আমরা কিন্তু একটা কথা কিন্তু জানি, তো তাদের দুজনের ওজনের স্বাভাবিক নাকি তাসনিমের ওজন স্বাভাবিক আছে কম, একটু যদি কথা যদি বলি, আমরা যেটা জানি সেটা হচ্ছে যে যদি স্বাভাবিক ওজনের বিএমআই কত, সবাই একটা কথা বলবেন। আমি কোশ্চেনে কি করছি বলেন, সবাই একটা কমেন্ট করেন, বলেন স্বাভাবিক, স্বাভাবিক, স্বাভাবিক ওজনের, স্বাভাবিক ওজনের বিএমআই কত, সবাই একটা কথা বলেন স্বাভাবিক ওজনের বিএমআই। আমি কি করব, স্বাভাবিক ওজনের বিএমআই কত, সবাই কথা বলেন স্বাভাবিক ওজনের, বলো না স্বাভাবিক ওজনের বিএমআই কত, স্বাভাবিক ওজনের বিএমআই কত? স্বাভাবিক ওজনের বিএমআই হচ্ছে যে 18.5 থেকে 24.9 কেজি পার মিটার স্কয়ার। এটা কি বলছি, স্বাভাবিক ওজনের বিএমআই, ঠিক আছে? তো দেখেন তাসনিমেরও বিএমআই 19.72 বের হয়েছে, আর হচ্ছে যে তাফিফের বের হয়েছে কত 23. তাহলে অবশ্যই এখানে অ্যান্সারটা কি হবে, তাদের দুজনেরই ওজন স্বাভাবিক। এতটুকু বললাম। এই টাইপের ম্যাথ যারা আমরা খুলনাতে পরীক্ষা দিব পাবো, এই টাইপের ম্যাথ যারা জাহাঙ্গীরনগর ডিউনিটে পরীক্ষা দিব পাবো, এই টাইপের ম্যাথ ঢাবিতে দিতে পারে। বিএমআই টপিকসটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, খুব সুন্দর করে আমাদের জয়কলি বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, তারপর হচ্ছে আমাদের আজমল স্যারের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে কোথা থেকে কি হলে কোনটা আমাদের স্বাভাবিক, কোনটা প্রথম শ্রেণীর স্তর, দ্বিতীয় শ্রেণীর স্তর, পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওকে আচ্ছা পরের কোশ্চেনে চলে আসি, বলেন মানব দেহের যে অঙ্গে ইউরিয়া তৈরি হয় তার নাম কি, সবার কথা বলেন। মানব দেহের যে অঙ্গে ইউরিয়া তৈরি হচ্ছে সেটার নাম কি বলেন। মানব দেহের যে অঙ্গে ইউরিয়া তৈরি, আচ্ছা বলেন তো ত্বকে কি ইউরিয়া তৈরি হয়? না। ত্বকে কি ইউরিয়া তৈরি হয়? না। ত্বকে কি ইউরিয়া তৈরি হয়? না। বৃক্কে কি? এখন এইটা নিয়ে আপনাদের কনফিউশন থাকবেন, এই তিনটা জিনিসটা কিন্তু আপনার কনফিউশন হবে। একটু যে কথা যদি বলি, দেখেন মূত্রথলি, মূত্রথলি সে বেসিক্যালি মূত্রটাকে ধারণ করে। মূত্রথলি কি করতেছে বলেন তো? মূত্রথলিটাকে ধারণ করতেছে। আচ্ছা বৃক্ক, বৃক্ক, বৃক্ক সে আমাদের কি করতেছে, সবাই কথা বলি। বৃক্কটা হচ্ছে যে আমাদের মূত্রটা তৈরি করতেছে। বৃক্ক কি করতেছে? মূত্র তৈরি করতেছে। এখন যকৃত সে কিন্তু ইউরিয়া তৈরি করতেছে। এটাকে কিন্তু অনেকে আপনারা বৃক্ক বলবেন, আমি সেটা খুব ভালো করে জানি না। যকৃত বেসিক্যালি কি তৈরি করতেছে বলেন? ইউরিয়া তৈরি করতেছে। তাহলে
দুইয়ের অ্যান্সার কি হবে বি। অনেকে বলতেছেন বৃক্ষ নাম, এখানে কিন্তু কোশ্চেন দিয়েছে ইউরিয়া ভাইয়া, ইউরিয়া। ইউরিয়া আর ইউরিন দুটো আলাদা জিনিস, কিন্তু ইউরিন তৈরি করবে বৃক্ষ, কিন্তু ইউরিন তৈরি করবে বৃক্ষ, কিন্তু ইউরিয়া তৈরি করবে কে? যকৃত। আমরা কিন্তু এই কথাও জানি যকৃতটাকে আমরা কি বলতেছি? মানব দেহের জৈব রসায়নাগার বলি, অর্গানিক ল্যাবরেটরি বলি। এর কারণটা কি? কারণ এই জায়গায় 500রও বেশি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। ক্লিয়ার কিনা সবাই একটু কথা বলবেন? এই কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন? কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন, বলেন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? সবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? এগ্রি ক্লাস্টারে 24-25 আসছে। কোশ্চেনটা কি বলছি? আইলেটস, সবাই একটু কথা বলেন। আইলেটস, আইলেটস অফ, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে বলেন? সবাই কথা বলেন। আমরা কিন্তু সবাই জানি অগ্নাশয়, কি বললাম? অগ্নাশয় এটা একটা কি গ্রন্থি বলেন তো? মিশ্র গ্রন্থি। এটা একটা মিশ্র, মানব দেহে যত ক্ষয়যুক্ত গ্রন্থি আছে, যেমন অগ্নাশয়, তারপর হচ্ছে আপনার শুক্রাশয়, তারপর কি বলেন তো ডিম্বাশয়, সবগুলো কিন্তু আমাদের মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি মানে কি? যেটা একাধারে বহিঃখরা এবং অন্তঃখরা গ্রন্থি হিসেবে কাজ করে, সেগুলোকে আমি তো মিশ্র গ্রন্থি বলি। অগ্নাশয় এক ধরনের মিশ্র গ্রন্থি। অগ্নাশয়গুলো কি গ্রন্থি? মিশ্র গ্রন্থি। তো অগ্নাশয়ে যে অন্তঃখরা যে গ্রন্থি আছে, সে অন্তঃখরা গ্রন্থির কোষগুলো একত্রে মিলিত হয়ে একটা কোষ গুচ্ছ তৈরি করে। সে কোষ গুচ্ছকে আমি কি বলবো? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলবো। তো পরীক্ষার মধ্যে কিন্তু আমাদের কোশ্চেন দেয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কত ধরনের কোষ থাকে বলেন তো? আলফা, বিটা, গামা, আলফা, বিটা, গামা, আর কি বলছি ডেল্টা, 4 ধরনের কোষ থাকে। আলফা, বিটা, গামা আর হচ্ছে ডেল্টা, 4 ধরনের আমাদের কোষ থাকে। তো দেখেন পরে কি বলছে, আমাদের কয় ধরনের কোষ আছে? 4 ধরনের কোষ, আলফা, বিটা, গামা, ডেল্টা। তো আলফা থেকে কি বের হয়, বিটা থেকে কি বের হয়, গামা থেকে কি বের হয়, ডেল্টা থেকে কি বের হয়, এগুলা কিন্তু এবার আমাদের ঢাবির জন্য অনেক গুরুত্বপূর্ণ, বা লিখিত পরীক্ষা দিতে পারে। অগ্নাশয়ের কোষগুলো নাম লেখো। ক্লিয়ার কেন কথা বলবেন? ওকে, তারপর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকতেছে? অবশ্যই আমাদের অগ্নাশয়ে থাকে, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন, পাকস্থলীর যে অংশে অন্ননালী উন্মুক্ত হয় তার নাম কি? 23-24 কোশ্চেন আসছিল, বলেন কোশ্চেনে কি দেওয়া আছে? পাকস্থলীর যে অংশে অন্ননালী উন্মুক্ত হয় সেটার নাম কি? আমরা কিন্তু সবাই জানি পাকস্থলী কিন্তু 4টি অংশ, বড়বাক, ফান্ডাস, পাইলোরাস এবং কার্ডিয়া। তো পাকস্থলীর একটা অংশের মধ্যে অন্ননালীটা উন্মুক্ত হয়, বড়বাগে উন্মুক্ত হয় না, ফান্ডাস উন্মুক্ত হয় না, পাইলোরাস উন্মুক্ত হয় না। অন্ননালী উন্মুক্ত হচ্ছে কোথায়? অবশ্যই মাথায় রাখবেন, অন্ননালী উন্মুক্ত হচ্ছে আমাদের কার্ডিয়াতে। সবাইটা কথা বলেন, 4-এর আনসার কি হবে? তাহলে কোন অংশে অন্ননালী উন্মুক্ত হয়? 4-এর ডি, কার্ডিয়াতে আমাদের উন্মুক্ত হচ্ছে। পরের কোশ্চেন, গ্লুকোজ গ্লাইকোজেনে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? এগ্রি ক্লাস্টারে 2023-24 কোশ্চেন আসছিল। সবার কাছ থেকে আমাদের অ্যান্সার আশা করতেছি, বলেন সবার কাছ থেকে আমি একটু অ্যান্সার আশা করতেছি। গ্লুকোজ গ্লাইকোজেনে রূপান্তরিত হওয়াকে কি বলি? মোট কথা এখানে কি বলা আছে? গ্লুকোজটা আমার কিসে কনভার্ট হবে? গ্লাইকোজেনে কনভার্ট হবে। এটার নাম কি বলেন? গ্লুকোজটা গ্লাইকোজেনে কনভার্ট হবে, সে প্রক্রিয়াটার নাম কি বলেন? অবশ্যই জেনেসিস হবে, লাইসিস হবে না। লাইসিস মানে ভাঙ্গন। কি হবে? গ্লুকোজটা গ্লাইকোজেনে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? সবার কাছ থেকে কমেন্ট আশা করতে বলেন। গ্লুকোজটা গ্লাইকোজেনে রূপান্তরিত হওয়াকে, গ্লুকোজটা গ্লাইকোজেনে রূপান্তরিত হওয়াকে আমি কি বলবো? গ্লাইকোজেনেস
জেনেসিস বলবো। কি বলবো? গ্লাইকোজেনেসিস বলবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে 5-এর আনসার কত? অবশ্যই 5-এর আনসার সি। ওকে, পরের কোশ্চেন দেখেন, আমিষ জাতীয়, সবাই কথা বলবেন, আমিষ জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম কোনটা? এগ্রি ক্লাস্টারে 23-24 কোশ্চেনটা আসলে, সবাই কথা বলেন, আমিষ জাতীয় খাদ্য পরিপাকের এনজাইম কোনটা? একটু কথা বলেন। দেখেন এখানে কি আছে? অ্যামাইলেস আছে, লাইপেস আছে, সুক্রেস আছে। আচ্ছা বলেন তো, অ্যামাইলেস সে কোন জাতীয় খাবারকে ভাঙে? একটু যদি আপনাদের সঙ্গে কথা যদি বলি, অ্যামাইলেস 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 লাইপেস, ঠিক আছে? দেখেন অ্যামাইলেস লাইপেস সে কোন জাতীয় খাবারকে সে ভাঙবে বলেন? দেখেন একটু যদি কথা বলি, লাইপেস লাইপেস লাইপেসটা কোন জাতীয় খাবারকে ভাঙে? অবশ্যই মাথা রাখবেন, লাইপেস কিন্তু চর্বি জাতীয় খাবারকে ভাঙবে। কিন্তু আমিষ জাতীয় খাদ্যকে কে ভাঙতেছে? আমিষ জাতীয় খাদ্যকে ভাঙতে ট্রিপসিন ভাঙবে। এই যে মনে করেন আমাদের সবার জনপ্রিয় মৃদুল স্যার কিছুক্ষণ আগে সে বার্গার খেয়ে আসছে, অবশ্যই গরুর বার্গার খাইছে। এই যে গরুটা যে খাইলো, পুরো শরীরে ভাঙার জন্য কি এনজাইম দরকার? ট্রিপসিন দরকার। আপনি মাছ দিয়ে ভাত খাইলেন, মুরগি দিয়ে ভাত খাইলেন, গরু দিয়ে ভাত খেলেন, সেটা ভাঙার জন্য কি দরকার? অবশ্যই ট্রিপসিন দরকার। ঠিক আছে, অবশ্যই আছে টিপস। ওকে, আমাদের লাস্ট কোশ্চেন আমি চলে আসতেছে মাই ডিয়ার স্টুডেন্টস, পাকস্থলীর কোন কোষ থেকে HCl খরিত হচ্ছে? এগ্রি ক্লাস্টারে 2022-23 কোশ্চেন আসছিল। আমরা কিন্তু সবাই জানি পাকস্থলীতে 4 ধরনের কোষ থাকে, এটা মনে রাখার সুতরাং মজা মজা। মিউকাস কোষ, অক্সিনটিক কোষ, জাইমোজেনিক কোষ, আর্জেন্টাফাইন কোষ। এখন দেখেন এই যে টপিকসটা, এটা কিন্তু আমাদের ঢাবির রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো কোশ্চেন আমাদের কি দেওয়া আছে? পাকস্থলীর কোন কোষ থেকে আমাদের কি হচ্ছে? HClটা খরিত হচ্ছে। অবশ্যই মাথায় রাখবেন, পাকস্থলীর হচ্ছে প্যারাইটাল কোষ থেকে আমাদের HClটা ক্ষরণ হচ্ছে। ঠিক আছে, ওকে। তো আজকে আমি যতটুকু পড়ালাম, অলরেডি 2টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি ভাইয়া, এতটুকু বলবো, যাদের আমাদের মেডিকেলে চান্স হয়েছে, আমি আবার বলবো জয়কুলি পরিবারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন। যাদের আসলে চান্স হয় নাই, বা হতাশ হওয়ার কিচ্ছু নাই। সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ইউনিটের পরীক্ষা আছে, খুলনা বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগর ডি ইউনিট আছে, কৃষি আছে, গুচ্ছ আছে। তো অবশ্যই অবশ্যই কি দরকার? একটা সুন্দর পরিকল্পনা মাফিক একটা পরিকল্পনা ভাবে আমাদের আগাতে হবে। এজন্য দরকার একটা সঠিক গাইডলাইন। আর সেই গাইডলাইনটা কি হতে পারে? আমাদের জয়কুলি কৃষি বিচিত্রা বইটা। তো যারা এখন পর্যন্ত আপনারা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত বইটা সংগ্রহ করেন। আমি জাস্ট 1 মিনিটের মধ্যে শেষ করব। কারো কোনো সমস্যা আছে কিনা একটু সবাই কমেন্ট করেন। আমি জাস্ট 1 মিনিটের মধ্যে সমস্যা শেষ করব। কারো কোনো কোশ্চেন আছে কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কথা বলেন। আমি জাস্ট 1 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে দিব। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? ক্লাসটা আপনাদের কিরকম হেল্পফুল হলো শেষ সময় একটু সবাই কথা বলেন। জাস্ট 1 মিনিটের মধ্যে শেষ করে দিব। ঠিক আছে, ওকে, ঠিক আছে। জাস্ট আমি 1 মিনিট আমি সময় নিব, 1 মিনিট ক্লাসটা শেষ করে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কথা বলেন সবাই। ওকে, আশা করি হোপফুলি কারো কোনো সমস্যা নাই। তো সবাই ভালো থাকবেন। শেষ মুহূর্তে বারবার প্রশ্ন ব্যাংক সলভ করবেন। তো যারা এখন পর্যন্ত জয়কুলি প্রশ্ন ব্যাংকটা কিনেন নাই, অতি দ্রুত জয়কুলি প্রশ্ন ব্যাংকটা কিনেন। এবং ঢাবির যে রিটেনের সমস্যা আছে, রিটেনের জন্য জয়কুলি রিটেনটা আপনারা কিনে ফেলেন। কিনে শেষ মুহূর্তে বারবার প্রশ্ন ব্যাংক সলভ করেন। রিটেন ইনশাআল্লাহ অবশ্যই স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার সিট নিশ্চিত হবেই, মানে হবেই। ওকে, দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।